Good afternoon, everyone. Welcome to our second session of the International Industrial Organizational Psychology Conference 2020. So, এটা প্রথমবারের মতো আমরা বাংলাদেশে অর্গানাইজ করেছি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনাল সাইকোলজি কনফারেন্স বাংলাদেশে। সো সকালের সেশনটা আমাদের ছিল আমরা শুরু করেছিলাম রিক্রুটমেন্ট এন্ড সিলেকশনে আয়োসাইকোলজির যে ভূমিকা বা কিভাবে আমরা সহায়তা পেতে পারি আয়োসাইকোলজি থেকে সেটার উপরে, এবং সেকেন্ড সেশনটা আমাদের হচ্ছে পারফরমেন্স ম্যানেজমেন্টের উপরে। সো সেখানে আমরা দেখবো আয়োসাইকোলজি কি ভূমিকা আছে বা কি। সো আপনাদের সবাইকে আরেকবারও ধন্যবাদ আমাদের সাথে সময় করে জয়েন করার জন্য। আমি যদি ছোট করে একটু আমার প্রেজেন্টেশনটা শেয়ার করি। সো শুরুতেই জাস্ট আরেকবার একটু সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য তিনটি প্রধান অবজেক্টিভকে মাথায় রেখে আর কি আমাদের এই কনফারেন্সটা ডিজাইন করা। প্রথমটা হচ্ছে যে অর্গানাইজেশনাল প্র্যাকটিসের মধ্যে আর কি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনাল সাইকোলজির যে স্পেশালাইজড নলেজটা আছে সেটাকে কিভাবে ইনকর্পোরেট করা যায় সেটার একটা কথা চিন্তা করা। আরেকটা হচ্ছে যে থ্রু আউট ইউনিভার্সিটি কনটেক্সট চিন্তা করি বা এটা চিন্তা করলে দেখা যায় যে গ্লোবাল কনসেপ্ট গুলোই খুব বেশি শেখানো হয় বা পড়ানো হচ্ছে বা অর্গানাইজেশন গুলোতেও ব্যবহার করা হচ্ছে। সেখানে কিভাবে বাংলাদেশের কনটেক্সটকে মাথায় রেখে এটাকে লোকালাইজেশন করা যায় সেটা একটা। আর একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি তো অলরেডি প্র্যাকটিস করছে বিভিন্ন প্র্যাকটিস, সেখানে একাডেমিয়ার সাথে কিভাবে কোলাবোরেট করে এটাকে সামনের দিনগুলোর জন্য রেডি করা যায় বা কাজ করার সুযোগ কোথায় আছে। সো এই তিনটা অবজেক্টিভকে মাথায় রেখে আসলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনাল সাইকোলজি কনফারেন্সটা ডিজাইন করা। আমি জাস্ট খুব সংক্ষেপে একটু আরেকবার মনে করে দিই, এটা আমাদের 2 দিনের সেশন, প্রত্যেকদিন দুটো করে সেশন হচ্ছে, আমাদের 4টা সেশন, কালকে এটা শেষ হবে। সো আজকের প্রথম সেশনটা অলরেডি বললাম হয়ে গেছে, দ্বিতীয় সেশন এটা, এবং কালকে লিডারশিপ এবং এমপ্লয়ি এঙ্গেজমেন্ট এবং ওয়েলবিং নিয়ে আরো দুটো সেশন আছে। সো যেটা বলছিলাম যে আজকের আমাদের সেশনটা হচ্ছে যে ম্যানেজিং অর্গানাইজেশনাল পারফরমেন্স ইন দ্য এরা অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো এখানে আমি যদি একটু দেখি আমাদের সাথে আজকে মানে উই আর ভেরি এক্সাইটেড টু গেট দিস প্যানেলিস্ট। খুবই এক্সাইটিং এবং খুবই হাই ভোল্টেজ বলবো আমাদের প্যানেলিস্ট। সো প্রথমে আমাদের সাথে কিনোট স্পিকার হিসেবে রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর এনামুল হক উনি জয়েন করবেন। উনি একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজ ফেস করছেন, উনি আমাদের সাথে খুবই দ্রুতই জয়েন করবেন। উনি রাজশাহী ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ সাইকোলজির চেয়ারম্যান হিসেবে আছেন। এছাড়া আমাদের সাথে যোগদান করেছেন ডক্টর মোহিত কামাল। সো স্যারকে অনেক ধন্যবাদ, স্যার অনেক ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন। আমি যদি স্যারের সম্পর্কে একটু সংক্ষেপে যদি বলি, স্যার একজন মনোশিক্ষাবিদ এবং কথা সাহিত্যিক, মানসিক রোগ বিশেষজ্ঞ। উনি একজন অলসো মানে বাংলা একাডেমি ফেলো এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উনি সাবেক পরিচালক এবং সাবেক একাডেমিক কোর্স ডিরেক্টর, এমডি রেসিডেন্সি সাইকিয়াট্রি, এনএমআইসিএইচ, যেটা আর কি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কথা বললাম। উনি এখন জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য এবং জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি কোভিড-19 এর জন্য যেটা, সেটার একজন সদস্য। এছাড়া উনি প্রথম আলোতে মাদক বিরোধী আন্দোলনে উপদেষ্টা হিসেবে আছেন এবং কথা সাহিত্যে অবদানের জন্য উনি 2018 সালে বাংলা একাডেমি পুরস্কারও পান এবং উনি সম্পাদক হিসেবে আছেন শব্দঘর সাহিত্য সংস্কৃতি মাসিক পত্রিকা, এটা একটা। সো থ্যাংক ইউ স্যার আমাদের সাথে জয়েন করার জন্য। এছাড়া আমাদের সাথে জয়েন করেছেন, যেটা বলছিলাম যে এইচআরএক্স কনসাল্টিং এর এমডি এবং লিড কনসালটেন্ট মাহবুব মান্নান ভাই। মাহবুব মান্নান ভাইয়ের 21 বছরের উপরে অভিজ্ঞতা, ক্যারিয়ার উনি অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রিজ। উনি সার্ভ করেছেন লিডিং অর্গানাইজেশন গুলোতে থ্রু আউট দ্য ইন্ডাস্ট্রিজ, এফএমসিজি, টেলিকো, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে উনি কাজ করেছেন। সো এবং দেশে এবং বিদেশে উনার কাজ করার অভিজ্ঞতা আছে। কারেন্টলি উনার যে কি এক্সপার্টিজ এরিয়াগুলোতে উনি কাজ করছেন সেটা হচ্ছে লিডারশিপ ডেভেলপমেন্ট এবং এক্সিকিউটিভ কোচিং, ট্যালেন্ট অ্যান্ড সাকসেশন ম্যানেজমেন্ট, এক্সিকিউটিভ সার্চ, অর্গানাইজেশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, কালচারাল চেঞ্জ, এইচআর প্রসেস ডিজাইন, এইচআর মেজারমেন্টস, এইচআর ডিউ ডিলিজেন্স অ্যান্ড পোস্ট এমএ ইন্টিগ্রেশন। আমি একটু মিস করে গেছি, হয়তো বা মাহবুব মান্নান ভাইকে সবাই দেখছেন স্ক্রিনে, স্লাইডটা জাস্ট একটু হয়ে গেছিল। সো
তো এই মানে মাহবুব ভাইয়ের কাজের পরিধি যদি বলি এটা বলে শেষ করা যাবে না। হি ইজ ভেরি মাচ এক্সপিরিয়েন্সড ইন এইচআর এরিনা, এবং যেটা বলছিলাম যে দেশে এবং বিদেশে কাজ করার উনার ব্যাপক অভিজ্ঞতা। আমাদের সাথে আরো জয়েন করেছেন ঢাকা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেলিম হোসেন স্যার। উনিও ডিপার্টমেন্ট অফ সাইকোলজিতে আছেন ইউনিভার্সিটি অফ ঢাকাতে, এবং ঢাকা ইউনিভার্সিটি গত 2 বছর হলো মাস্টার্স প্রোগ্রাম চালু করেছে ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন সাইকোলজির উপরে। সেখানে স্যার এই মাস্টার্সের এই ডিপার্টমেন্টটা উনি লিড করছেন। উনি এছাড়াও non-violent communication, neuro-linguistic program, psychoanalysis, transactional analysis, eye movement, desensitization এবং সেক্স থেরাপি, সাইকোড্রামা, মেন্টাল হেলথ, ফার্স্ট এইড এগুলো নিয়েও কাজ করেন। আমরা যদি আজকের একটু সময়টা দেখি যে আমাদের 2 ঘন্টার সেশনটা হবে। সো প্রথমেই হচ্ছে কিনোট স্পিচ দিবেন, যেটা বলছিলাম যে এনামুল স্যার একটু টেকনিক্যাল ডিফিকাল্টি ফেস করছেন, উনি জয়েন করতে পারেননি এখনো, বাট ওনার সাথে আমাদের সাথে আরো আছেন হচ্ছেন তানজির আহমেদ তুষার স্যার। উনি আর কি প্রেজেন্টেশনটাকে কন্টিনিউ করবেন। উনি রাজশাহী ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সাইকোলজি ডিপার্টমেন্টের, এবং উনি একজন নিজে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। উনি এর আগে চিটাগং ইউনিভার্সিটিতেও কাজ করেছেন। এছাড়া জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন অর্গানাইজেশনের সাথে উনি কনসালটেন্ট হিসেবে এবং ট্রেনার হিসেবে কাজ করেছেন। সো আমি যদি আর সময় ক্ষেপণ না করে তানজির স্যারকে একটু ইনভাইট করি যে স্যার আপনি যদি আজকের প্রেজেন্টেশনটা শুরু করেন, তারপরে আমরা সেশনের সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ ইয়াসমিন। আমি প্রথমে স্ক্রিনটা শেয়ার করছি। সবার আগে আমি আসলে অর্গানাইজারদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এটা বাংলাদেশের জন্য খুবই জরুরি একটা বিষয়। বাংলাদেশ খুব দ্রুততার সাথেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছে, এবং অনেক ইন্ডাস্ট্রি এবং অনেক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বাংলাদেশে অলরেডি ডেভেলপ হয়েছে। এখন সময় এসেছে সেই ইন্ডাস্ট্রিগুলোকে আরো বেশি ফ্রুটফুল, আরো বেশি ইফেক্টিভ এবং আরো কত কম খরচে প্রোডাক্ট বানাতে পারে যাতে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে পারে, সেই জায়গাটা নিয়ে কাজ করা। তো তার জন্যই একদম সময় উপযোগী একটা কনফারেন্স এখন শুরু হয়েছে। আমরা সেই বাংলাদেশের সেই প্রয়োজনের স্বার্থে যে কনফারেন্সটা হচ্ছে, এবং সেটা আমি মনে করি ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে নেবে। তো এই কারণে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এনরুট সেন্টার ফর ডেভেলপমেন্টকে এই উদ্যোগটা নেওয়ার জন্য। আমার সামনে আমি দেখতে পাচ্ছি যে প্যানেলিস্ট হিসেবে অনেক অভিজ্ঞ মানুষ উপস্থিত আছেন। তাদের অভিজ্ঞতার সাথে করে নিয়েই আমরা আসলে সবাই মিলে শিখব, জানার চেষ্টা করব যে আসলে ইন্ডাস্ট্রিয়াল এন্ড অর্গানাইজেশনাল সাইকোলজি আসলে কিভাবে আমাদের দেশের ইন্ডাস্ট্রিকে হেল্প করতে পারে। তো আমি এনামুল হক, প্রফেসর ডক্টর এনামুল হক স্যারের সাথে প্রেজেন্ট করার কথা, কিন্তু স্যার টেকনিক্যাল কারণে উপস্থিত না থাকার কারণে আমি শুরু করছি স্যারের অনুমতি সাপেক্ষে। প্রথমে বলে রাখি, আমি ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট নই, আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কিন্তু মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার, সরাসরি কাজ করার অভিজ্ঞতা 15 বছর। তো আমরা যদি একটু দেখি যে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজির আসলে কি কি এরিয়াতে আসলে কভার করে, কি কি এরিয়াতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল সাইকোলজি কাজ করে, সেই জায়গাটা যদি আমরা দেখার চেষ্টা করি। সিলেকশন এন্ড টেস্টিং এর ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি মনে করি সাইকোলজির ডেভেলপমেন্ট শুরু হয়েছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে, মানে ডেভেলপমেন্ট অনেক দ্রুত বিস্তার লাভ করে। সেখানে আসলে অনেক টেস্ট ডেভেলপমেন্ট আমরা পাই সিলেকশন এবং টেস্টিং এর এখান থেকে, যে সামরিক বাহিনীতে লোক নিয়োগের জন্য প্রথমত কিভাবে খুব সংক্ষেপে সিলেকশনটা দেওয়া যায় সেই বিষয়টা শুরু হয়েছিল, কিন্তু ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে এর সিলেকশন প্রসিডিউরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সেটা কিভাবে করতে হয় সেটা আমার মনে হয় সকালের সেশনে আমরা দেখেছি। এরপর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, কাউন্সিলিং প্রোগ্রাম, এমপ্লয়ি মোটিভেশন প্রোগ্রাম, হিউম্যান ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং রিসার্চ এবং পাবলিক রিলেশন, এই 7টা মেজর এরিয়াতে আসলে ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনাল সাইকোলজি মুখ্য ভূমিকা পালন করে। এছাড়া
যে কাজের সুযোগ বা কোন কোন ক্ষেত্রে আরো প্রসেস হতে পারে সেটা বাইসেলেন্ট ক্রিয়া একটা তালিকা দিয়েছেন যে এই কাজগুলো আমরা করতে পারি। বিশেষ করে জব অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যদি সিলেকশনটা দিতে পারি, সিলেকশনটা নেওয়া হবে জবকে কেন্দ্র করে, এবং সেই প্রক্রিয়াটা আরো বেশি কিভাবে সাইন্টিফিক করা যায় সেই জায়গাটা নিয়ে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি কাজ করে। এরপরে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কাজের যে ডিভিশন, সবাই সব কাজ করলে আসলে কেউই কোনো কাজে পারদর্শী হয় না। তো কাজের ডিভিশন ঠিক করে এবং যথাযোগ্য মানুষকে যথাযোগ্য জায়গায় বসানো, এই এই প্রক্রিয়াটা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্টটা করতে পারে। এবং তার ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির একটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে হিউম্যান এফোর্ট যাতে নষ্ট না হয়। আমরা দেখেছি যে আমাদের অনেকগুলো গবেষণা করে দেখা গেছে যে আগে যেভাবে কাজ করা হতো সেই একইভাবে কাজ করলে পরে হিউম্যান এফোর্টটা নষ্ট হয়, বরঞ্চ টেকনিক্যাল সুবিধা কিভাবে কাজে লাগিয়ে এবং কোন প্রক্রিয়ায় কাজ করলে পারে অল্প সময়ে অনেক বেশি ভালোভাবে কাজটা হবে কিন্তু এফোর্ট কম লাগবে, সেই প্রক্রিয়াগুলো ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি দেখাতে পারে আমাদের। লেবার নিয়েই আমাদের ইন্ডাস্ট্রি, সো লেবারের ওয়েলফেয়ার বলে আমাদের ইন্ডাস্ট্রি ওয়েলফেয়ার হয়, যদিও সেখানে কিছু খরচের ব্যাপার থাকে, তবু আলটিমেটলি ইন্ডাস্ট্রি লাভবানই হয় লেবার ওয়েলফেয়ার করার ফলে। সেই জায়গাটা কিভাবে ওয়েলফেয়ারটা করা যায় তা নিশ্চিত করার কাজটা হলো ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। হিউম্যান রিলেশনকে ইমপ্রুভ করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো জায়গায় বিশেষ করে ইন্ডাস্ট্রিতে মানুষ দিনের একটা বেশিরভাগ সময় গুরুত্বপূর্ণ সময় ইন্ডাস্ট্রিতে কাজ করে। সেই গুরুত্বপূর্ণ সময়ে তাদের মধ্যে রিলেশনশিপটা কিভাবে ভালো করা যায়, এখানে অনেক ধরনের রিলেশনশিপ আছে, শ্রমিকদের সাথে কর্মকর্তা মালিক শ্রমিক, এই রিলেশনশিপগুলোকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে কাজ করে। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস মানে বিভিন্ন ধরনের কমিউনিকেশন করতে হয়, সেই কমিউনিকেশনের প্যাটার্নটা কেমন হবে, কোন প্রক্রিয়ায় বায়ারদের সাথে কমিউনিকেশন করতে হবে, কোন প্রক্রিয়ায় আমার কনজিউমার সাথে কমিউনিকেশন করতে হবে, কোন প্রক্রিয়ায় আমার সাপ্লায়ার সাথে কমিউনিকেশন করতে হবে, এই জিনিসগুলো দেখায়। এরপরে হচ্ছে ইনক্রিজড প্রোডাকশন, যে আলটিমেট উদ্দেশ্য হলো যে প্রোডাকশন কিভাবে আমি আরো সুন্দর এবং গতিশীল এবং উন্নত প্রোডাকশন করতে পারি, সেই জায়গাটা নিয়ে কাজ করা। তো আমার আজকের এই সেশনটার প্রধান উদ্দেশ্য হলো কিভাবে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি প্রোডাকশনকে বাড়াতে সাহায্য করতে পারে। তো প্রোডাকশনকে বাড়াতে সাহায্য করার জন্য অনেকগুলো ফ্যাক্টর আসলে দায়ী। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা এখানে দেওয়া হয়েছে, যেমন মোটিভেশন। কারণ মোটিভেশন এমন একটা ফোর্স যে ফোর্সটার কারণে মানুষ কাজ করে। আমরা যে কোনো কিছু করি একটা মোটিভেশন, একটা ফোর্সের কারণে। সেই ফোর্সটা ইন্ডাস্ট্রিতে অবশ্যই কাজ করতে হয়, কারণ মোটিভেশন ছাড়া কোনো প্রোডাকশনই ভালো মতো হতে পারে না। পার্সোনালিটি ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কোনো মানুষ এক্সট্রোভার্টেড, কোনো কোনো মানুষ ইন্ট্রোভার্টেড। তো এক্সট্রোভার্টেড মানুষদের পার্সোনালিটি বুঝে আমাকে কাজ দিতে হবে, ইন্ট্রোভার্টেড মানুষদের বুঝে কাজ দিতে হবে। এটা নিয়ে আমরা আরো কথা বলবো। ন্যাচারাল ট্যালেন্ট, তার মধ্যে কি ধরনের অ্যাটিটিউড আছে। ট্রেনিং আর এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ যত বেশি প্রশিক্ষিত মানুষ, দক্ষ মানুষ আমি পাবো, তত বেশি প্রোডাকশন, কম রিপোর্ট আমি পাবো। এনভায়রনমেন্ট, অনেক গবেষণা আছে এনভায়রনমেন্টকে কেন্দ্র করে, সেই গবেষণাগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই যে এনভায়রনমেন্টকে উন্নত করলে প্রোডাকশনটা বাড়ে। অন্যদের সাপোর্ট, একে অপরের সাপোর্টিভ যদি একটা এনভায়রনমেন্ট থাকে, সেই এনভায়রনমেন্টে অবশ্যই প্রোডাকশনটা বাড়ে। এরপর আসে টাইম ম্যানেজমেন্ট এবং লাক। যেমন আমরা যত চেষ্টাই করি না কেন, আমাদের গত কিছুদিন ধরে দেখা গেল যে করোনা ভাইরাসের কারণে আমাদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো বন্ধ হয়ে গেছে। তো অনেক সময় লাক আমাদের ফেভার বা আনফেভার দুটোই করতে পারে। তো এই ফ্যাক্টরগুলো আসলে এই ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে কিভাবে বা কতটা ভালোভাবে আমি প্রোডাকশন করতে পারবো। আমরা যদি একটা এনভায়রনমেন্টকে চিন্তা করি, সাপোজ এটা একটা এনভায়রনমেন্ট, তো আমাদের টার্গেট হলো যে প্রোডাকশন আমাদের বাড়াতে হবে। প্রোডাকশন বাড়াতে হলে আমার দুটো পার্টকে গুরুত্ব দিতে হবে, বা দুটো পার্ট একসাথে যখন ইন্টারাকশন করে তখন আসলে আমরা একটা প্রোডাকশন দেখতে পাই। তো এখানে দুটো পার্টের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো মেশিন, যে বিভিন্ন ধরনের মেশিন আসতে পারে। যদি সফটওয়্যার কোম্পানি হয় তাহলে সেক্ষেত্রে কম্পিউটারই হলো মেইন মেশিন। আবার যদি অন্য কোনো গার্মেন্টস কোম্পানি হয়, গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়, তো সেক্ষেত্রে তাদের গার্মেন্টস বিভিন্ন ধরনের মেশিন এখানে রয়েছে। এই মেশিনগুলোর সাথে কাজ
ইন্টারাকশন করে হিউম্যান, এবং তার ফলেই কিন্তু প্রোডাকশনটা আসে। তো মেশিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেকগুলো ফ্যাক্টর আমরা যদি মানে মাথায় রাখি, তাহলে সেই মেশিনগুলো আরো বেশি প্রোডাকশন আমাদেরকে দিতে পারবে। বিশেষ করে মেশিনকে অবশ্যই হতে হবে ইউজার ফ্রেন্ডলি। যত বেশি ইউজার ফ্রেন্ডলি, তত দ্রুততার সাথে এই মেশিনটা অপারেট করা যাবে, তত সহজে অপারেট করা যাবে। এবং মেশিনকে হতে হবে হিউম্যান ইরোরকে দূর করবে। হিউম্যান ইরোর মানুষের হতেই পারে, তো মেশিনের কাজ হলো সেই হিউম্যান ইরোরকে কতটা ভালোভাবে কমাতে পারে এবং লো ইফোর্টে বেশি প্রোডাকশন করতে পারে। আমি মানুষের কাছ থেকে এটা যত কম ইফোর্ট নেবে, তত বেশি প্রোডাকশনটা আমার আউটপুটটা তত বেশি ভালো হবে। এবং মেশিনকে অবশ্যই কেমন হতে হবে, মেশিনকে হতে হবে মানুষের বডির সাথে যেন সম্পর্কযুক্ত। মানুষের বডি, মানুষের হাত পা, যা যা দিয়ে মেশিনটাকে ব্যবহার করা হবে, আমাদের পঞ্চেন্দ্র মেশিনকে অপারেট করতে আমাদের পঞ্চেন্দ্র ব্যবহার করতে পারে। তো সেইখানে কি কালার কিভাবে দিলে পারে এই মেশিনটা আরো বেশি ফ্রুটফুল হবে, এই বিষয়ে গবেষণা কিন্তু ইন্ডাস্ট্রিজ অ্যাডমিনিস্ট্রেট করে। এরপর চলে আসি হিউম্যান। আসলে হিউম্যানকে যদি আমরা ইন্ডাস্ট্রিতে দেখতে পাই, আমরা দুইভাবে দেখতে পাই। একটা হলো যে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগতভাবে আমরা কোনো মানুষকে দেখতে পাই বা গ্রুপকে দেখতে পাই। তো যদি আমরা গ্রুপকে দেখি, গ্রুপে অনেক ফ্যাক্টর আছে। আমরা গ্রুপ ডাইনামিক যদি আমরা দেখি বা গ্রুপ কোহেশন, অটিজম, এই বিষয়গুলো যদি আমরা ফোকাস করি, তাহলে এই গ্রুপটা একটা চমৎকার একটা টিম বিল্ড করবে এবং টিম বিল্ডিং এর মাধ্যমে কাজ করলে পরে সেই ইন্ডাস্ট্রি, সেই অর্গানাইজেশনের কাজগুলো অনেক বেশি চমৎকার এবং এফিসিয়েন্সিটা বেড়ে যাবে। আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বলতে গেলে আমাদের অনেক সাইকোলজিক্যাল ফ্যাক্টরকে মাথায় রাখতে হবে। আমরা কোনো একটা বিশেষ ফ্যাক্টর দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে এই ইন্ডিভিজুয়ালটা ভালো কাজ করবে। আমাদের এখানে সবগুলো ফ্যাক্টরসের দিকে আমাদের নজর দিতে হবে এবং সবগুলো ফ্যাক্টরস একই সময়ে কাজ করে মানুষের উপরে। এখানে আমি দিয়েছি কগনিশন, মানুষের বিশ্বাস। যদি কোম্পানির প্রতি আস্থা বিশ্বাসটা ভালো থাকে, যদি কোনো একটা মানুষ সে আস্থা করতে পারে যে না, এইখানে আমি কাজ করলে আবার এখানে ইন্ডাস্ট্রিও বেনিফিটেড হবে, আমিও বেনিফিটেড হবে, তাহলে তার কাজের ধরনটা এক ধরনের হবে, তার পারফরমেন্সটা এক ধরনের হবে। আর অন্যদিকে মনে হয় যে না, এখানে আসি আপাতত টেন্টেটিভলি, আমি দেখি কোথাও চলে যাব, এখানে আসলে কোনো বিশ্বাস নাই বা এখানে কাজ করে আমার কোনো লাভ নাই, এই ধরনের বিশ্বাস, সেই বিশ্বাস ত্রুটিপূর্ণ না, সেটা অন্য দিবে। কিন্তু এই ধরনের বিশ্বাস থাকলেই সেটা পারফরমেন্সের উপর প্রভাব ফেলবে। পারসেপশন অনেক গুরুত্বপূর্ণ। এই পারসেপশনকে আমরা দুইভাবে দেখতে পারি। একটা হলো যে এনভায়রনমেন্টাল কারণে পারসেপশনে ত্রুটি হতে পারে, যেমন লো লাইট অথবা হাই লাইট, কিংবা যে মেশিনগুলো ব্যবহার করা হচ্ছে সেই মেশিনগুলো যথোপযুক্ত ডিসপ্লের ব্যবস্থা নেই। এই সমস্ত কারণে পারসেপশনের উপরে একটা প্রভাব ফেলতে পারে। আবার অন্যদিকে আমি একটা বিষয়কে দেখছি, আমি কোন দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখছি, সেই পারসেপশন, এই দুটো ধরনের পারসেপশনই আমার পারফরমেন্সের উপর প্রভাব বিস্তার করতে পারে। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্টের কাজ হলো এই পারসেপশনগুলো কেমন হচ্ছে মানুষের, সেই জায়গাটা অ্যাসেস করতে থাকা কন্টিনিউয়াসলি, এবং সেইখানে যদি কোনো ত্রুটি দেখা যায়, সেই ত্রুটিটা কিভাবে দূর করা যায় সেই জায়গাটা চেষ্টা করা। আমরা জানি যে কোনো কাজের জন্য অ্যাটেনশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে অ্যাটেনশন না দিলে আমাদের মনের ভেতরে, আমি সবসময় বলে থাকি যে অ্যাটেনশন হলো মানুষের মনের দরজা। এই দরজাতে কোনো জিনিস প্রবেশ করার পর আমাদের ব্রেনে সেটা প্রসেস হয়, এবং প্রসেস হওয়ার পর সেটা আউটপুট হিসেবে চলে আসে। কোনো ইনফরমেশন মেমোরিতে যায়, আবার কোনো ইনফরমেশন মেমোরিতে ওইভাবে না যেই সেটা সামনের দিকে এগিয়ে যাবে। তো এই অ্যাটেনশন চ্যানেলটা সম্পর্কে ধারণা থাকতে হয়। মানুষকে আমি যখন একটু কাজ দিব, সেই মানুষকে সর্বোচ্চ কতটা কাজ দেওয়া যেতে পারে, তার অ্যাটেনশন স্প্যানটা কতটুকু, সেই অনুযায়ী তাকে আমি সর্বোচ্চ সংখ্যক কাজটা দিতে পারি। আমি যদি অ্যাটেনশন স্প্যান সম্পর্কে বা অ্যাটেনশনের ক্ষমতা সম্পর্কে ধারণা না থাকে, আমি হয়তো কাউকে অনেক বেশি কাজ দিয়ে দিচ্ছি, কিংবা অনেক বেশি জিনিস নিয়ন্ত্রণ করার জন্য দিয়ে দিচ্ছি, অথবা অনেক কম জিনিস নিয়ন্ত্রণ করতে দিচ্ছি যেখানে তার ক্ষমতা আরো বেশি ছিল। সুতরাং সাইকোলজিস্টের কাজ হলো এই জায়গাটা দেখানো যে কোন জায়গাটায় কতগুলো স্টিমুলাস তাকে দিলে সেই মানুষটা প্রোডাকশনটা, পারফরমেন্সটা অনেক ভালোভাবে দিতে পারে। এরপরে
পার্সোনালিটি একটা ফ্যাক্টর, আমি একটু আগেই বললাম যে অনেক ফ্যাক্টরস আছে পার্সোনালিটি। আমি যদি খুব সংক্ষেপে কয়েকটা গবেষণার একটা এক্সাম্পল দিতে পারি, যেমন কিছু কিছু মানুষ এক্সট্রোভার্টেড, তারা ভালো নাকি ইন্ট্রোভার্টেডরা ভালো? প্রকৃত অর্থে ইন্ডাস্ট্রিতে বা অর্গানাইজেশনে দুই ধরনের মানুষের গুরুত্ব আছে। অনেক সময় আমরা শুধু এক্সট্রোভার্টেড মানুষদের গুরুত্ব দিই, কিন্তু ক্রিয়েটিভ থিঙ্কিং সহ নানান ধরনের কাজ আছে যারা ইন্ট্রোভার্টেডরা করতে পারে। আবার দেখা যায় যে আমাদের ইন্ডাস্ট্রি বা অর্গানাইজেশনগুলো বেশিরভাগ ক্ষেত্রেই যারা এক্সট্রোভার্টেড তাদের জন্য এই মুহূর্তে আমি দেখতে পাই যে তাদের জন্য এনভায়রনমেন্টটা সৃষ্টি করা হয়েছে, কিন্তু ইন্ট্রোভার্টেড অনেক ট্যালেন্টেড কর্মী আছে যাদেরকে সুযোগ দিলে তারা অনেক ভালোভাবে অনেক অনেক ডিফারেন্ট আঙ্গিকে আমাদের পারফরমেন্স তারা দিতে পারে। তো আমাদের সেইটা আইডেন্টিফাই করতে হবে, তাদের জন্য প্রয়োজনে আলাদা ওয়ার্ক এনভায়রনমেন্ট দিতে হবে। যেমন আমি যদি বলি গুগলে কিন্তু দুই ধরনের ওয়ার্ক এনভায়রনমেন্টই আছে, যে যেখানে থাকতে পছন্দ করে। এক্সট্রোভার্টেড ওয়ার্ক এনভায়রনমেন্টও আছে, ইন্ট্রোভার্টেড ওয়ার্ক এনভায়রনমেন্টও আছে। তো আমাকে পার্সোনালিটি অনুযায়ী তাকে কোন ওয়ার্ক এনভায়রনমেন্টে দিতে হবে অথবা সে চুজ করতে পারে আমি কোন ওয়ার্ক এনভায়রনমেন্টে যেতে চাই, তাহলে কিন্তু পারফরমেন্স অটোমেটিক্যালি অনেক বেশি ভালো হবে। অ্যাটিটিউডের কথা আসলে আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে একটা প্রবণতা থাকে যে এই কাজটা করার মধ্যে একটা সুপ্ত একটা জায়গা থাকে, সেই সুপ্ত জায়গাটা প্রশিক্ষণ দিলে বা সুযোগ দিলে সে অনেক উন্নত পারফর্ম করতে পারে। তো সেই অ্যাটিটিউডকে আমাদের বাছাই করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। বিশেষ করে আমি যদি বলি যে আমাদের যে গার্মেন্টস সেক্টর আছে, সেই গার্মেন্টস সেক্টরে যখন কোনো কর্মী নিয়োগ দেওয়া হয়, আমি নট শিওর যে আসলে কতজন মানুষের হ্যান্ড ডেক্সটারিটি টেস্টটা করা হয়। হ্যান্ড ডেক্সটারিটি টেস্ট করার মাধ্যমে আমরা দেখতে পাই যে সে হাতে যে ব্যবহার করবে সেই ব্যবহার করার ক্ষমতাটা আসলে কতখানি, তাকে ওই হাতের কাজে ওই জায়গাটাই সেলাই করার কাজে দিব নাকি আমি হচ্ছে অন্য একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট কোয়ালিটি ইন্স্যুরেন্সের কাজে দিব, সেই টেস্টটা কিন্তু আসলে না করে আমরা ঢালাওভাবে দিয়ে দিই। সেটা না করে যদি আমি এই টেস্ট অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে আমি যদি তাকে প্লেসমেন্টটা করাই, তাহলে দেখা যাবে যে ইন্ডাস্ট্রিতে পারফরমেন্স ভালো হচ্ছে এবং অল্প মানুষ দিয়েই একটা গবেষণা দেখা গেছে যে অর্ধেক সংখ্যক মানুষ দিয়ে এই অ্যাপটিটিউড টেস্টে যারা উত্তীর্ণ হয়েছে ভালো পারফর্ম করছে তাদের অর্ধেক সংখ্যক মানুষ দিয়েই ফুল জনগোষ্ঠীর মতো ফুল কর্মীর সমপরিমাণ কাজ তারা করতে পেরেছে। এ কারণে অ্যাপটিটিউড টেস্টটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। লার্নিং থিওরি বা লার্নিং কে ব্যবহার করে অনেক ধরনের বেনিফিট আনতে পারে। আমরা এনফোর্সমেন্ট এবং ইনসেন্টিভস এর কথা আমরা জানি। সেই এনফোর্সমেন্ট টেকনোলজি বা এনফোর্সমেন্ট টেকনিকগুলো বিভিন্ন টেকনিক আমরা জানি, টোকেন ইকোনমি থেকে শুরু করে বিভিন্ন টেকনিক আমরা জানি, সেই টেকনিকগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং মোটিভেশনের কথা আমি একটু আগেই বললাম যে এই মোটিভেশন যত বেশি ইনক্রিজ করা যাবে তত বেশি পারফরমেন্সে করার জন্য ভিতর থেকে একটা ধারণা সৃষ্টি হবে। সেই ধারণার কারণে কিন্তু মানুষ করতে মানে ভালো কাজ করতে পারে। সর্বোপরি যেটা আমি বলবো যে ইফোর্ট এবং এফিসিয়েন্সি, অল্প ইফোর্টে বেশি এফিসিয়েন্সি আনার জন্য আমাদের ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন আছে। এই স্কিল ডেভেলপমেন্টগুলো কয়েক ধরনের হতে পারে, যেমন কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, ওয়ার্ক স্কিল ডেভেলপমেন্ট এবং আলটিমেটলি নিজেকে যত ভালো রাখতে পারে সেই ওয়েলবিং। এই সবগুলো জায়গায় ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্টরা তাদের দক্ষতা প্রদর্শন করে আসলে পারফরমেন্স উন্নত করতে পারে, যার ফলে প্রোডাকশনটা আসলে আলটিমেটলি বাড়বে। আমরা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির বিভিন্ন ধরনের থিওরির কথা জানি, সব থিওরি হয়তো এখানে আনা সম্ভব না। আমি খুব পপুলার কথাগুলো থিওরির কথা আমি এখানে বলতে চাই। বিশেষ করে মোটিভেশন এনহ্যান্সমেন্টের জন্য যে থিওরি, হার্টসবার্গের টু ফ্যাক্টর থিওরি, মাসলোর থিওরি, অর্টনের ইফেক্ট, এক্সপেক্টেন্সি থিওরি, থ্রি ডাইমেনশনাল থিওরি অফ অ্যাট্রিবিউশন, এই জিনিসগুলো মোটিভেশন ইনক্রিজ করার জন্য ব্যবহার করা হয়। লার্নিং থিওরিজ আসলে ব্যবহার করা হয়, বিশেষ করে আমরা প্যাভলোভের গবেষণাগুলো জানি, অ্যাসোসিয়েশন ডেভেলপ করে আমাদের স্টিমুলাস রেসপন্সের মধ্যে দিয়ে। তো সেই জায়গাগুলো বাউন্ডারি থিওরি, পার্সোনালিটি থিওরির কথা বললাম, ইমোশনাল ইন্টেলিজেন্স, জেনারেল ইন্টেলিজেন্সের কথা আমরা বলতে পারি। বিভিন্ন ধরনের অ্যাপ্টিটিউড, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে স্পেশাল অ্যাপ্টিটিউড খুব বেশি গুরুত্বপূর্ণ অ্যাসেসমেন্ট করার জন্য। এবং অ্যাটেনশন থিওরি গুলো আছে, সেই ক্যাপাসিটি থিওরি, অ্যাটেনশন থিওরি, বোটানিক থিওরি, সবগুলো থিওরি কিন্তু মানুষের প্রযোজ্য এবং সেইগুলা ইন্ডাস্ট্রি এবং অর্গানাইজেশন গুলোতে এবং এনভায়রনমেন্ট, শুধু মানুষের জন্য না, ওই এনভায়রনমেন্টকে ডিজাইন করার জন্য এই থিওরিগুলো আমাদের জানতে হবে। পারসেপশন থিওরি, কগনিটিভ থিওরি,
এবং কনস্পিরেসি থিওরি অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে জানতে হবে। কমনলি যেসব টেকনিক গুলো আছে সেগুলো আমি আলোচনা করতে চাই। তার আগে আমি দেখতে পাচ্ছি কেউ কেউ হ্যান্ড রেজ করেছেন। আমি কি এই মাঝেই উত্তর দিব না পরে দিব? আর আমরা শেষে, আপনার শেষ হলে স্যার শেষে তারপরে কোশ্চেন অ্যান্সার সেশনে নিব। সেশনটা পড়া যাবে। আচ্ছা, আমরা খুব কমনলি যে সমস্ত টেকনিক গুলো ইউজ করা হয় ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে, সেগুলো নিয়ে একটু দ্রুততার সাথে একটু আলোচনা করতে চাই। যেমন রেনফোর্সমেন্ট এন্ড ইনসেনটিভস। আমরা জানি রেনফোর্সমেন্ট দিলে কোন একটা বিহেভিয়ার বৃদ্ধি পায়। যদি কোনো বিহেভিয়ারকে বৃদ্ধি করতে চাই, অর্থাৎ পারফরমেন্সকে বৃদ্ধি করতে চাই, তো আমাদেরকে রেনফোর্সমেন্ট দিতে হয়। আবার ভেতর থেকে যদি মোটিভেশনকে বৃদ্ধি করতে চাই, তাহলে আমরা তাদেরকে ইনসেন্টিভ দিতে পারি। বিভিন্ন ধরনের ইনসেন্টিভস আছে, আমরা জানি আর্থিক ইনসেন্টিভস এবং রিকগনিশন সহ অনৈতিক বিভিন্ন ধরনের ইনসেন্টিভস ছিল, পুরস্কার, টার্গেটিং, অনেকগুলো ইনসেন্টিভস আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই যে বাংলাদেশে কিন্তু এই ইনসেন্টিভস টেকনিকগুলোর অনেকগুলো খুব ভালোভাবে ব্যবহার হচ্ছে। কারণ আমি যখন বিভিন্ন ব্যাংকে গিয়েছি, ব্যাংকে আমি দেখতে পেয়েছি যে এই মাসের সেরা অফিসার, তার কাছে একটা ব্যাজ দেখা যায় এবং একটা ছবি সহ পোস্টার দেখতে পাই। এই ধরনের ইনসেন্টিভস কিন্তু মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর্থিক ইনসেন্টিভস তো মানুষের খুবই দরকার। তারপরও অনেক ক্ষেত্রে, বিশেষ করে যত উপরের লেভেলে যাবে তত বেশি আসলে অনার্থিক ইনসেন্টিভস গুলো বেশি গুরুত্বপূর্ণ। কারণ মানুষের আর্থিক চাহিদার পাশাপাশি মানুষের কিন্তু রিকগনিশনের চাহিদাটা অনেক বেশি। তো রিকগনিশন দিলে একটা মানুষ অনেক ভালো কাজ করতে পারে, আবার রিকগনিশন না দিলে একটা মানুষ একেবারে নিঃশেষ হয়েও যেতে পারে। সো আমাদের রেনফোর্সমেন্ট এবং ইনসেন্টিভস এর এই টেকনিকগুলো আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। প্লেসমেন্ট অ্যাকর্ডিং টু স্কিল অ্যান্ড অ্যাপটিটিউড। আমি একটু আগেই বললাম সংক্ষেপে যে অ্যাপটিটিউড এবং স্কিল এই দুটা জিনিস অ্যাসেস করতে হবে একজন মানুষের। তার অ্যাপটিটিউড অনুযায়ী তাকে আবার প্লেসমেন্ট দিতে হবে। অনেক সময় বাংলাদেশের মানুষের, বিশেষ করে আমি যখন স্টুডেন্টদের সাথে কথা বলি, আমি যখন জিজ্ঞাসা করি যে আপনি ভবিষ্যতে কি করতে চান, সবাই একটা উত্তর দেয় যে আমি একটা ভালো চাকরি করতে চাই। তাই আমি হেসে বলি যে ভালো চাকরি বলে কোনো চাকরি বাংলাদেশে নেই। সবসময় আমাদের SWOT অ্যানালাইসিস করতে হয়। তো আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে আপনি SWOT অ্যানালাইসিস করেন, আপনি আপনার অ্যাপটিটিউড সম্পর্কে জানেন, কোন ধরনের কাজে আপনি ভালো করবেন, সেই সেই ধরনের কাজে আপনার যাওয়া উচিত। কারণ সেই ধরনের কাজে আপনি সত্যিই আগ্রহ পাবেন, আপনার সত্যিই সেই কাজটা করতে ভালো লাগবে এবং আপনার পারফরমেন্স অনেক ভালো হবে। তো আমাদের সাধারণ মানুষ আসলে তার কোন অ্যাপটিটিউডটা ভালো, তার কোন স্কিলটা ভালো, এটা বুঝতে পারে না। তো তারা মানুষের কথা শুনে যে অমুক বলেছে এটা ভালো, ওই জায়গায় কাজ করতে পারলে ভালো, তো সেই কথা শুনে সবাই চলে যায়। তো সেটা না করে একজন সাইকোলজিস্ট অ্যাপটিটিউড অ্যাসেসমেন্ট করে ফার্স্ট হয়তো নিয়োগ হয়ে গেল, সিলেকশন দেওয়া হয়ে গেল, কিন্তু একটা অফিসের মধ্যে নানান ধরনের কাজ থাকে, হয়তো অফিসারই, কিন্তু সেই অফিসারের নানান জাতীয় কাজ করতে হয়। তো সবাই কিন্তু সব কাজ করতে পারদর্শী নাও হতে পারে। তো আমি যদি অ্যাপটিটিউড এবং স্কিল অ্যাসেসমেন্ট করে তাকে যথাযোগ্য জায়গায় প্লেসমেন্ট দিই, তার কর্মস্পৃহা যেমন বাড়বে, তেমনি ওই প্রতিষ্ঠানের যে সবগুলো ফাংশনিং কিন্তু অনেক সুন্দরভাবে, অনেক ঠিকঠাক মতো হবে এবং কনফ্লিক্টিং এর জায়গাগুলো কিন্তু আসলে কমে যাবে। কারণ যখন মানুষ দেখবে যে আমি আমার চাহিদা মতো, আমার মনের যেটা চাহিদা, মনের ভিতরে যেটা আছে সেটাই আমি করতে পারছি, তখন কিন্তু একজনের সাথে আরেকজনের কনফ্লিক্টটা হয় না। কনফ্লিক্টটা তখনই হয় যখন দেখা যায় আচ্ছা আমি তো এটা করতে পারতাম, ওই কেন করছে। এইভাবে এটা ভেতর থেকে কিছু চিন্তা ভাবনা এসে তার মানে ওয়ার্ক এনভায়রনমেন্টে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। তো কনফ্লিক্ট না তৈরি হয়ে কাজগুলো ঠিকঠাক মতো হওয়ার জন্য আমাদের অবশ্যই, আমি খুব হাইলি এমফাসিস দেব এই অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে প্লেসমেন্ট দেওয়ার জন্য সব জায়গাতেই। আমরা দেখে থাকবো আমাদের দেশের কোথাও, খুব কম জায়গায় হয়তো আছে, আমার জানা নেই, খুব কম জায়গাতে আছে যেখানে আসলে অ্যাপটিটিউড টেস্ট করে প্লেসমেন্ট দেওয়া হয়। আমাদের সরকারি থেকে শুরু করে বিভিন্ন যেগুলো চাকরিগুলো দেখা যায়, সেখানে অ্যাপটিটিউড টেস্ট করে, স্কিল অ্যাসেসমেন্ট করে আমি যদি প্লেসমেন্টটা দিই, তাহলে ভালো ফলাফল আসবে। প্রত্যেকটা মানুষই কিন্তু একটা স্বাধীনভাবে কাজ করার আগ্রহ, তাই বলে একটা প্রতিষ্ঠানে সবসময় তার মানুষের স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিতে পারে না। কারণ তার নির্দিষ্ট কতগুলো গোল আছে, নির্দিষ্ট কতগুলো কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। কিন্তু গবেষণা বলছে যদি মানুষকে 1 ঘন্টা বা 2 ঘন্টা দিনের মধ্যে
নিজের ইচ্ছা মতো কাজটা করতে দেওয়া হয়, তো দেখা গেছে যে সেই প্রতিষ্ঠানের দক্ষতাও বাড়ে, মানুষগুলোর কর্মদক্ষতা বাড়ে এবং অনেক বেশি মানে দারুণ দারুণ কিছু কাজ, দারুণ দারুণ ক্রিয়েটিভ কিছু আইডিয়া, এবং সেই প্রতিষ্ঠানের মানুষদের পারফরমেন্সটা অনেক ভালো থাকে। তো আমরা চিন্তা করতে পারি যে কিভাবে আমরা কোনো একটা সার্টেন অ্যামাউন্ট, একটা মিনিমাম হোক, যে আমরা বলতে পারি যে হ্যাঁ এই সময়টায় আমরা নিজের ইচ্ছা মতো কাজ করতে পারি। আমি হয়তো 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা আমি প্রতিষ্ঠান যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছে সেটা নিয়ে কাজ করবো, আর 2 ঘন্টা বা 1 ঘন্টা আমি ব্যক্তি তার নিজস্ব কর্মদক্ষতা প্রদর্শনের জন্য কিছু কাজ করতে পারে, এবং সেটা মূল্যায়ন বা সেটা মূল্যায়নের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে, যে কাজটা করলো যেন কাজটা ভেসে না যায়, চলে না যায়, হারিয়ে না যায়, সেটার জন্য মূল্যায়ন করা যায়, সেই জায়গাটা আমাদেরকে সুযোগ রাখতে হবে। তাহলে দেখা যাবে যে প্রতিষ্ঠানের মধ্যে একটা বিরক্তিকর বিষয় আসে না, টায়ার্ডনেস আসে না, ফ্যাটিক কম আসবে এবং পারফরমেন্সটা আস্তে আস্তে ভালো হবে। আমরা দেখেছি যে আমাদের একজন ট্যালেন্টেড পাইলট একটা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, এবং পত্রপত্রিকা বলে যে সেই পাইলট ওই মুহূর্তে মেন্টাল স্ট্যাটাসটা ঠিক সাউন্ড ছিল না, উনি কোনো কারণে স্ট্রেস ছিলেন বা সামহাউ কোনো একটা বিষয় ছিল, এবং বিদেশি পত্রিকাগুলো একই নিউজ করেছে। তো সে জায়গাটা যদি আমরা দেখি যে একটা ইন্ডাস্ট্রির সেফটির জন্য হলেও পারফরমেন্স তো বটেই, মানে কারণ যদি কারো মেন্টাল হেলথ কন্ডিশন ভালো না থাকে, আমি একটা ভালো কর্মী হারিয়ে ফেলতে পারি, পারফরমেন্সটা ডাউনে দিতে পারি। একজন পাইলট, উনি আমাদের জন্য মেধাবী সন্তান ছিলেন দেশের, উনি তো মারা গেছেন, সেই সাথে আমাদের দেশে আরো অনেক মানুষ সে দুর্ঘটনায় মারা গেছে, একটা বিমান কিন্তু সে দুর্ঘটনায় পড়ে গেছে। তো আমরা যদি মেন্টাল হেলথকে অ্যাসেস করতে থাকি কন্টিনিউয়াসলি, কারণ ফিজিক্যাল হেলথের দিকে আমরা সবাই নজর দিই, প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখা যায় যে ফিজিক্যাল হেলথ সেন্টার আছে, সো মেন্টাল হেলথকে এনশিওর করলে আমাদের প্রোডাকশন এবং ইরোর কম হবে, অ্যাক্সিডেন্ট কম হবে। এরপরে আমি বলতে চাই যে খুবই ইম্পর্টেন্ট এবং অনেক সময় ইগনোরড হয়ে যায় এই বিষয়টা, সেটা হলো যে মানুষের সাথে মেশিনের যে সম্পর্ক, মানুষের সাথে মেশিনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা অনেক লিমিট ফ্রেন্ডলি হওয়া দরকার। কারণ মানুষ যন্ত্রকে ব্যবহার করে, যন্ত্র মানুষের হয়ে কাজ করে। তো সুতরাং কাজগুলো করার জন্য যন্ত্রটা এমন হওয়া দরকার যেন খুব সহজে করা যায়। যন্ত্রের মধ্যে ডিজাইনের কিছু উন্নতি ঘটালেই কিন্তু আমরা অনেক ধরনের ইমপ্রুভমেন্ট, পারফরমেন্স ইমপ্রুভমেন্ট হতে দেখতে পাই। কারণ আমরা যারা ইন্ডাস্ট্রিতে যাই, মানে যাইনি হয়তো, কিন্তু যারা গাড়ি চালাতে জানি বা বাইক চালাতে জানি বা সাইকেল চালাতে জানি, আমরা জানি যে এই যন্ত্রটা যদি আমার জন্য সুবিধাজনক হয়, এর হাইট, এর হ্যান্ডেল, এর যেটা ধরার জায়গা, সেটা যদি আমার শরীরের অনুপাতে তৈরি করা হয়, তাহলে সেটা ব্যবহার করাটা সহজ হয়ে যায় এবং আমার পারফরমেন্স আলটিমেটলি হাই হয়ে যায়। সো হিউম্যান ইঞ্জিনিয়ারিং আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে। আমি যে যন্ত্রটা ডিজাইন করছি, আমি যে অফিসটা ডিজাইন করছি, সেইখানে যেন এই বিষয়টা মাথায় রাখা হয়। এবং আমার অর্গানাইজেশনে এমনভাবে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে যেন আমার কর্মীরা এই অফিসটাকে, এই ইন্ডাস্ট্রিকে নিজের মনে করতে শেখে। কিভাবে করা যায়? এখানে মতামত প্রকাশ করতে দেওয়া, তাদেরকে এনগেজমেন্ট বাড়ানো, তাদের তাদের মধ্যে যে একটা গোল সেট করা, স্টেপ বাই স্টেপ কিভাবে সে কাজগুলো করবে, সেই কাজগুলো সুনির্দিষ্ট করে দেওয়া, এবং এই একটা টিমে কিভাবে কাজটা কমপ্লিট হবে, কমপ্লিট হলে পুরো টিমের কি করে ক্রেডিট বাড়ে, সেই বিষয়টা তাদেরকে এনশিওর করতে হয়। কখনো কখনো কোনো কোনো কোম্পানি তাদের কর্মীদের একটা মিনিমাম লেভেলের বোনাস হিসেবে শেয়ার প্রদান করে। তো সেক্ষেত্রে কর্মীরা কিন্তু জানে যে তার কাজ ভালো হলে কোম্পানির লাভ হবে, কোম্পানির লাভ হলে তার কাছে আরও এক্সট্রা কিছু মানি আসবে। তো সেই জায়গাটা আমরা যদি করতে পারি, তাহলে সেই কোম্পানি অনেক বেশি স্ট্রংলি কাজ করতে পারে এবং দক্ষ শ্রমিক, কর্মকর্তা, কনসালটেন্টকে হারায়। একটু আগে আমি অ্যাটেনশন স্প্যানের কথা বলেছি, যে আমাদের কিন্তু প্রযুক্তির বাড়ার সাথে সাথে দেখা যায় যে
গবেষণা বলছে আমাদের অ্যাটেনশন স্প্যান কিন্তু কমে যাচ্ছে, অ্যাটেনশন দেওয়ার ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে, কারণ আমাদের চারিদিকে এত বেশি স্টিমুলাস চলে আসছে যে আমরা আসলে ঠিক অ্যাটেন্টিভলি কাজ করতে পারি না। তো আমরা যখন কোনো কর্মীকে কাজ দিব, অনেক সময় দেখা যায় যে একটা কর্মীকে অনেকগুলো স্টিমুলাসকে মেনটেন করতে হয়। একটা মেশিন চালাতে যে কতগুলো সর্বোচ্চ কতগুলো সংখ্যক স্টিমুলাসকে সে নজর রেখে মেশিনকে অপারেট করতে পারবে, সেই অনুযায়ী আমাদেরকে কাজটা দিতে হবে। যদি তার ক্ষমতার বাইরে আমি স্টিমুলাস সম্বলিত একটা মেশিন, একটা বোর্ড, একটা কিছু চালাতে দিই, তাহলে কিন্তু সে প্রপারলি সেটা হ্যান্ডেল করতে পারবে না। সেক্ষেত্রে আমাকে একাধিক মানুষকে সেই দায়িত্বটা দিতে হবে। আবার যদি আমি অনেক কম দিই, তাহলে কিন্তু আমাদের সেই ইফোর্টটা ওয়েস্টেজ হয়। তো আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে ইভেন ইভেন আমাদের যে স্টাফ থাকে, সেই স্টাফের ক্ষমতাটা আমাকে দেখতে হবে। প্রত্যেকটা মানুষের অ্যাটেনশন স্প্যানটা একটু ভ্যারিয়েশন হতে পারে। সেই ভ্যারিয়েশনটুকু যদি আমরা নজর দিয়ে আমরা সেই অনুপাতে ডিস্ট্রিবিউট করি, তাহলে আমরা এফিসিয়েন্সিটা ভালো হবে, আমার রিপোর্ট নষ্টটা কম হবে। তো তার জন্য অ্যাটেনশন স্প্যানকে বাড়ানোর জন্য আরো দিতে পারে, তার জন্য আমরা কিছু সাইকোলজিক্যাল টেকনিকও আমরা ব্যবহার করতে পারি। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্টকে ব্যবহার করতে পারেন। বিশেষ করে মাইন্ডফুলনেস যে টেকনিকগুলো আছে, রেগুলার এক্সারসাইজের মাধ্যমে কর্মীদের মধ্যে মানসিক ওয়েলবিংও ইমপ্রুভ করতে পারে, একই সাথে তাদের মধ্যে ইগোর কমিয়ে দিয়ে তাদের কাজের পারফরমেন্সকে বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়াটা আমরা শুরু করতে পারি। এবং আমরা জানি যে মাইন্ডফুলনেস প্র্যাকটিসের জন্য খুব বেশি সময় প্রয়োজন পড়ে। এনভায়রনমেন্ট, ওয়ার্ক এনভায়রনমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি গতকাল একজন মানুষকে ইন্টারভিউ করলাম, সে তার কাছের অফিস বাদ দিয়ে সে বেশ 10 কিলোমিটার দূরে যে অফিসটা করে। কেন করে আমি জিজ্ঞাসা করলাম যে এটার কারণ কি, তখন তিনি বললেন যে ওই অফিসটার এনভায়রনমেন্টটা অনেক চমৎকার। তো সুতরাং মানুষ একটা ভালো এনভায়রনমেন্টে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ভালো এনভায়রনমেন্টে কাজের পারফরমেন্সটাও অনেক উন্নত হয়। তো এবং সেই ক্ষেত্রে তার অনেক স্ট্রেন কমে যায়, বিভিন্ন ধরনের স্ট্রেন থাকে, সেই স্ট্রেনটা কমে যায়। এই জন্য একটা ভালো এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে গুগলের কিছু অফিস এনভায়রনমেন্টে দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টটা অনেক চমৎকার করে সাজানো, এবং এই এনভায়রনমেন্টে ঢোকার সাথে সাথে মানুষের অনেকগুলো সাইকোলজিক্যাল ওয়েলবিং বেড়ে যাবে এবং কাজের প্রতি ফোকাস থাকাটা তার জন্য সহজ হবে। এবং আরো অনেক ফ্যাসিলিটিস আছে গুগলের অফিসে, আপনারা জানেন। আমরা বাংলাদেশে একটা গার্মেন্টসের ছবি দেখতে পাচ্ছি, এখানে সেফটি এনশিওর করে প্রপার এনভায়রনমেন্ট, প্রত্যেকটা মানুষের জন্য উপযুক্ত লাইফ সিস্টেমটা দেওয়া, তার সেফটি এনশিওর করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা অফিস, একটা ইন্ডাস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। এনভায়রনমেন্টে ফিজিক্যাল এনভায়রনমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একই সাথে এখানে সোশ্যাল এবং সাইকোলজিক্যাল এনভায়রনমেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়ার্কপ্লেসটা যদি অনেক বেশি আন্তরিক হয়, অনেক বেশি সোশ্যাল সম্পর্কটা বজায় থাকে, তাহলে কিন্তু দেখা গেছে গবেষণায় যে ছুটি নেওয়ার, অসুস্থতাজনিত ছুটি নেওয়ার সংখ্যাটা অনেক বেশি কমে যায়। তো কর্মীরা ছুটি যদি কম নেয়, আলটিমেটলি পারফরমেন্সটা অনেক বেশি বেড়ে যায়। এবং এই এনভায়রনমেন্টটা এমন ভাবে তৈরি করতে হবে যেন মানুষ এখানে যারা কর্মচারী থাক না কেন, তার জন্য মনে করে এটা একটা সেকেন্ড। তো এনভায়রনমেন্টটা, রিলেশনশিপটা এবং রিলেশনশিপের গাইডলাইনটা এমন ভাবে তৈরি হওয়া দরকার যেন একটা হার্মলেস এবং মানে আশঙ্কা ছাড়াই এই জায়গাটায় মানুষ ইন্টারাকশন করতে পারে এবং একসাথে টিম ওয়ার্কের মাধ্যমে কাজটা করতে পারে। দেখা গেছে যে সেকেন্ড ফ্যামিলি হিসেবে যখন মানুষ মনে করে, তো তখন সময়ের চাইতেও বেশি সময়ও যখন দেওয়া প্রয়োজন পড়ে, তখন কেউ আপত্তি করে না এবং তার নির্দিষ্ট কাজগুলো সমাপ্ত করে সে কিন্তু আসলে বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এটা একটা খুবই ভালো টেকনিক যে যদি এই এনভায়রনমেন্টটা ফ্যামিলি, সেকেন্ড ফ্যামিলি হিসেবে তৈরি করা যায়, অর্থাৎ ফ্যামিলির সাথে এই এনভায়রনমেন্টের যোগসূত্র যদি বাড়ানো যায়, একটা স্ট্যাবল হেলদি রিলেশনশিপ যদি সবার মধ্যে থাকে, তৈরি করা যায়, তাহলে এনভায়রনমেন্টটা এরকম একটা এনভায়রনমেন্ট হতে পারে। এই জায়গাটাই ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্টের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে এটা তৈরি করার জন্য, বিল্ড আপ করার জন্য।
আমাদের যে আমরা যখন কাজ করি দুটো জিনিস এখানে আমি বলতে চাই যে আমাদের ক্লান্তি আসতে পারে, একই ধরনের কাজ বারবার বারবার করা বা বিভিন্ন কারণে আমাদের ক্লান্তিগুলো আসতে পারে, সাইকোলজিক্যাল পার্সোনাল বিভিন্ন কারণে আমাদের ক্লান্তি আসতে পারে, কিংবা ওয়ার্ক এনভায়রনমেন্টের স্ট্রেনের কারণে ক্লান্তি আসতে পারে। তো সেই ক্লান্তিগুলো কেন আসছে, কিভাবে দূর করা যায়, সেটা আমাদের চিহ্নিত, প্রথমে ওই যার ক্লান্তি আসছে তাদেরকে দেখে বুঝে চিহ্নিত করতে হবে এবং সেক্ষেত্রে তাকে প্রয়োজনে সাহায্য দিতে হবে যাতে করে সে কিভাবে তার ক্লান্তিটা দূর করতে পারে। প্রয়োজনে দেখা যায় যে অফিস এনভায়রনমেন্টের মধ্যে গুগল একটা জিমের ব্যবস্থা রেখেছে। কারণ কি, কারণ হচ্ছে যে গুগল সবাই কম্পিউটারে বসে কাজ করে এবং একই জায়গায় বসে কাজ করতে হয়, তো তাদের মধ্যে ফ্যাটিক চলে আসে। যদি মাঝখানে একটু যে হালকা জিম করে আসতে পারে তখন তাদের ফ্যাটিক জিনিসটা কমে যায়। একই সাথে কোনো কোনো মানুষের মধ্যে দেখা যায় যে ডিমোরালাইজ হয়ে যায়, তাদের প্রতি অনীহা, হতাশা এবং বিভিন্ন ধরনের নেতিবাচক চিন্তা তার মধ্যে চলে আসে না। শুধু যে তিনি এই ডিমোরালাইজড হয়ে বসে থাকেন তা না, এটা একটা ভাইরাসের মতো। তিনি কিন্তু এই ডিমোরালাইজেশনটা এক কর্মী থেকে আর কর্মীকে ছড়িয়ে দেন এবং আলটিমেটলি ওই অফিসের একটা মানে গুরুত্বপূর্ণ অংশ ধসে পড়তে পারে, মানে বিল্ডিং না, কাজ। এই জন্যই আমাদের প্রথমেই আইডেন্টিফাই করে ফেলা দরকার যে কোনো মানুষ সেখানে ডিমোরালাইজ হচ্ছে কিনা, ফলে তাকে আইডেন্টিফাই করা। কারণ দেখলে কিন্তু বোঝা যায়, অবজার্ভ করলে, অ্যাসেসমেন্ট করলে বোঝা যায় যে তার ডিমোরালাইজেশনের প্রক্রিয়াটা শুরু হয়েছে। তো সেই প্রক্রিয়াটা অ্যাসেসমেন্ট করে জরুরি ভিত্তিতে ইন্টারভেন্ট করলে ওয়ার্ক এনভায়রনমেন্টটা সেফ থাকে। ওয়ার্ক এনভায়রনমেন্টটার মধ্যে কনফ্লিক্ট দূর করতে হবে। বিভিন্ন ধরনের কনফ্লিক্ট হতেই পারে যে কোনো অর্গানাইজেশনে, যে কোনো ইন্ডাস্ট্রিতে কর্মীদের, অফিসারদের মধ্যে নানান ধরনের কনফ্লিক্ট আসতে পারে। সেই কনফ্লিক্ট গুলো ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট দূর করতে পারেন। তাদের সাথে নেগোসিয়েশন, বসা, ডিসকাশন করা, সমস্যা চিহ্নিত করা এবং সেটা সলিউশন করা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্টের গুরুত্বপূর্ণ কাজ। একই সাথে তিনি এনভায়রনমেন্টটাকে এমনভাবে সাজাতে পারেন যেখানে একটা হেলদি কম্পিটিশন সৃষ্টি হবে এবং কম্পিটিশনটা একটা খেলার মতো, একটা প্রীতি ম্যাচের মতো, যে ম্যাচে যদি কেউ হেরে যায় প্রতিপক্ষকে কংগ্রেচুলেশন জানাতে পারে। এইরকম একটা এনভায়রনমেন্ট একজন বা একাধিকজন ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট কাজ করে এটা তৈরি করা সম্ভব। এনগেজ উইথ এমপ্লয়িজদেরকে আরো কিভাবে এনগেজ করা যায় সে বিষয়ে আমাদের আগামীকাল আরো আরেকটা প্রেজেন্টেশন আছে, সে বিষয়ে আমরা হয়তো দেখবো। এখানে আমি খুব ছোটখাটো বিষয় বলি যে এনগেজমেন্ট বাড়লে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ে। সো এখানে ওয়ার্কলোড, রিকগনিশন, ক্ল্যারিটি, অটোনমি, স্ট্রেস, রিলেশনশিপ গ্রোথ, ফেয়ারনেস, এই অনেকগুলো বিষয় আসলে এনগেজমেন্টের উপরে প্রভাব বিস্তার করে। আবার মোটিভেশন, ইউনিটি, ওয়েলনেস, এই জিনিসগুলো যদি বাড়ে তাহলে আমাদের এমপ্লয়ীদের মধ্যে এনগেজমেন্টের ক্ষমতাটা আরো বেশি বেড়ে যায়। তো এটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি জানি যে বাংলাদেশের কয়েকটা কোম্পানিতে এনগেজমেন্ট অফিসার নামে একজন পোস্টই আছে যেখানে উনি এই ধরনের কাজ করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় ইগনোর হয়ে যায়, বই পুস্তকেও এটা এই জিনিসটা কম দেখা যায় যে প্রায়োরিটি, বিশেষ করে অফিসের এমডি বা যিনি বস, অফিসের এমডি বা বস কখনো কখনো কাউকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলতে পারে, কিংবা কর্মীদের মধ্যে মনে হতে পারে যে আমাকে প্রায়োরিটি কম দেওয়া হচ্ছে, আমাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এই যে অসন্তুষ্টি, কোনো কারণে অসন্তুষ্টি, এই অসন্তুষ্টি কিন্তু একটা অর্গানাইজেশনের ফেলিয়ার হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তো আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই এই প্রায়োরিটি নিয়েই কেন্দ্র করে কনফ্লিক্টগুলো শুরু হয় এবং সেখানে অনেক ধরনের মিসম্যানেজমেন্টের সৃষ্টি হতে পারে। তো আমাদের অবশ্যই যারা ম্যানেজারিয়াল লেভেলে থাকবেন, যারা পরিচালনা করবেন, তাদেরকে এই প্রায়োরিটি বিষয়টা মাথায় রাখতে হবে যে তাদের আচরণে এমনটা যেন প্রকাশ না পায় যে তুমি একজনকে বা একাধিকজনকে বা কয়েকজনকে আলাদা করে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছ। সুতরাং প্রায়োরিটির এই ব্যালেন্সটা আমাদেরকে যারা পরিচালনা করবেন তাদের মধ্যে এই প্রায়োরিটি ব্যালেন্সটা টেকনিক্যালি সচেতন থেকে টেকনিক্যালি ব্যালেন্সটা করতে হবে। সচেতন থাকলে করাটা অনেক বেশি সম্ভব,
আর এটা যদি সচেতন কেউ না থাকে তাহলে দেখা যাবে যে উনি ভালো কাজ করছেন, যে ভালো করছে তাকে হয়তো প্রশংসা করছেন, কিন্তু অন্যদের মধ্যে আবার সেটা ডিপ্রেশন সৃষ্টি করতে পারে, একটা ক্ষোভের সৃষ্টি করতে পারে, সেই জায়গাটা আমরা অনেক সময় ভুলে যাই। সো আমাদেরকে অবশ্যই যারা মানে পরিচালনা করবেন, যারা ম্যানেজমেন্ট করবেন, তাদেরকে প্রায়োরিটি কিভাবে হচ্ছে, প্রায়োরিটি পারসেপশন কিভাবে কর্মীদের মধ্যে হচ্ছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যেটা কিন্তু অন্যান্য দেশে অতটা এটা ব্যবহার করা হয় কিনা জানি না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কনটেক্সটে মানুষরা অনেক বেশি প্রায়োরিটি, মানে অনেক বেশি গুরুত্ব প্রদান করে থাকে। এরপরে স্ট্রেস অ্যান্ড বার্নআউট ম্যানেজমেন্ট কাজ করতে গেলে, বিশেষ করে যাদের অনেক লম্বা সময় ধরে একটা মিশন তুলতে হয়, লম্বা সময় ধরে একটা প্রজেক্ট তুলতে হয়, লম্বা সময় ধরে একটা প্রোডাকশন তুলতে হয়, তাদের ক্ষেত্রে বার্নআউট আসাটা খুব স্বাভাবিক। একের পর এক যখন কাজগুলো আসতে থাকে বার্নআউট আসাটা স্বাভাবিক। তো সেই বার্নআউট মানে হলো একজন মানুষকে নিঃশেষ করে ফেলা। আমার একটা দক্ষ প্রশিক্ষিত কর্মী যদি বার্নআউটে নিঃশেষিত হয়ে যায়, কোম্পানি এই লেভেলের একটা মানুষকে তৈরি করতে হলে ততগুলো বছরকে আবার ইনভেস্ট করতে হবে, যতগুলো বছরকে তাকে তার বেশি ইনভেস্ট করে তাকে তৈরি করা হবে। সুতরাং তাকে নিঃশেষ করে ছুড়ে না ফেলে দিয়ে আমরা যদি বার্ন আউট ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে আমার যদি দক্ষ কর্মী আমার কাছে থাকলো এবং দক্ষ কর্মীদের পারফরমেন্স অবশ্যই ভালো হয়। তো বার্ন আউট ম্যানেজমেন্টটা প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা মানুষের দরকার, বিশেষ করে যারা যত বেশি দায়িত্ব নিয়ে কাজ করেন তাদের মধ্যে বার্নআউট হওয়ার সম্ভাবনা তত বেশি। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে বার্নআউট হচ্ছে। যে ব্যক্তির বার্নআউট হয়, স্ট্রেস বার্নআউট হয়, তিনি কিন্তু বুঝতে পারেন না। তাকে কিন্তু চিহ্নিত করতে হবে, তাকে কিন্তু খুঁজে নিতে হবে যে কার মধ্যে বার্নআউট সিম্পটমটা হচ্ছে। অনেক সময় আমরা বিরক্ত হই যে কি এরকম হয়ে গেছে কেন, এরকম লেথার্জিক হয়ে গেছে কেন, আগে তো এরকম ছিল না, কেন এখন ফেলিয়ার হচ্ছে, কাজে মনোযোগ নেই, নিশ্চয়ই অন্য কোনো কিছুতে সে মনোযোগী বা ইচ্ছা করে করছে না। এই ধরনের ব্লেম আমরা অনেক সময় দিয়ে থাকি যারা বার্নআউট করে। তো এই জন্যই বার্নআউট আইডেন্টিফাই করা এবং সেটা ম্যানেজমেন্ট করা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ফিজিক্যাল, সোশ্যাল, মেন্টাল, ফাইন্যান্সিয়াল এবং কমিউনিটি লেভেলের ওয়েলবিং নিশ্চিত করাটাও ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো আমি অডিয়েন্সের কাছে একটা প্রশ্নই রেখে আমি আজকের প্রেজেন্টেশনটা শেষ করব, যে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির নলেজটা কি ইন্ডাস্ট্রিতে এবং অর্গানাইজেশনগুলোতে ব্যবহার করার সময় এসেছে নাকি আসেনি? তো এটা অডিয়েন্সের কাছে আমার প্রশ্ন, যে এই নলেজটা আমরা ব্যবহার করার জন্য প্রস্তুত হতে আমাদের আর কি কি করা লাগবে। এটা আমার প্যানেলিস্ট যারা আছেন তাদের কাছে আমরা প্রশ্নটা আমি করতে চাই। তো এটাই হলো আমার প্রেজেন্টেশনের শেষে একটা কথা আমি বলবো, একটা গল্প দিয়ে শেষ করতে চাই। সেটা হলো যে একটা হুজুর ওয়াজ করতে গিয়েছেন। ওয়াজের মধ্যে উনি বলছেন যে মহিলাদের কাপড় দিয়ে তৈরি করা কাঁথা কম্বল পুরুষদের ব্যবহার করা নাজায়েজ। তো শীতকালে ওয়াজ, তো 12টা-1টার দিকে শেষ হয়ে গেছে ওয়াজ। তো হুজুরকে শুনতে দিবে, এখন গ্রামের সব কাপড়ই মহিলাদের কাপড় দিয়ে তৈরি করা, ওনাকে কোনো কাঁথা কম্বল দেন না, উনি সারা রাত কষ্ট। শেষ পর্যন্ত উনি সকালবেলা শীতে কষ্ট করে বড় হুজুরের কাছে যে বলছেন, হুজুর আপনি কি ওয়াজ শিখাই দিলেন, আমার সারা রাত কষ্ট করতে হলো। তো তখন উনি বললেন যে শিষ্য তুমি তো চৈত্র মাসের ওয়াজ শীতকালে করে ফেলছো। তো এখানে যতগুলো টেকনিক এখানে আলোচনা করা হয়েছে, সব টেকনিক সব জায়গায় হয়তো ব্যবহার করা যাবে না। আমাদের প্রযোজ্য ক্ষেত্রে বুঝে শুনে সেই টেকনিকগুলো আমাদের প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আর প্রত্যেকটা টেকনিকই আসলে সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে, গবেষণা থেকেই এই টেকনিকগুলো নেওয়া, হয়তো গবেষণাগুলো আমি এখানে উল্লেখ করলে আরো ভালো হতো। তো সময়ের কারণে এটা বা ক্লান্তি হয়ে যাচ্ছে, সে কারণে আমি নাই। তো সেটা মাথায় রেখে আমাদেরকে প্রযোজ্য ক্ষেত্রে প্রযোজ্য জিনিসটাই অ্যাপ্লাই করতে হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ তুষার স্যার, এত সুন্দর করে আমাদেরকে এই গবেষণালব্ধ জ্ঞানগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি শিওর যে আমাদের সাথে যারা পার্টিসিপেন্টরা যোগদান করেছেন তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারলেন। সো আমি যদি আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে যাব, কোশ্চেন আমরা পাচ্ছি, কিন্তু কোশ্চেন অ্যান্সার সেশনে যাওয়ার আগে আমরা একটু আমাদের সাথে যারা সম্মানিত প্যানেলিস্ট যোগদান করেছেন তাদের কাছ থেকে একটু তাদের অভিজ্ঞতা বা ইনসাইটস গুলো একটু শুনতে চাবো। সো আমরা যদি শুরুতে একটু মোহিত কামাল স্যারের কাছে চলে যাই। ডক্টর মোহিত কামাল স্যার আমাদের সাথে আছেন। সো স্যারের কাছ থেকে
প্রথম ইনসাইট যেটা আমি জানতে চাই যে স্যার আপনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের মতো এত বড় একটা অর্গানাইজেশন এবং যেটা কিনা গভর্নমেন্ট অর্গানাইজেশন সেটা লিড করেছেন, সো এখানে স্যার ওভারঅল অর্গানাইজেশনের পারফরমেন্সটা, একটা গভর্নমেন্ট অর্গানাইজেশনের পারফরমেন্সটা স্যার আপনারা কিভাবে ম্যানেজ করতেন, এবং টিমের যে একটা লক্ষ্য অর্জন করার ব্যাপার থাকে স্যার, এইটা কিভাবে আপনার অর্গানাইজেশনে স্যার এটা দেখা হতো? ধন্যবাদ। আমি প্রথমে তুষারের যে প্রেজেন্টেশন, এত চমৎকার, এত ছোট ছোট ভাষায় ইমোশনাল কম্পোনেন্ট গুলোকে কন্ট্রোল রেখে এত সুন্দর সে, আমি বলবো ইকিউ, যেটা এত ভালো ইকিউর মাধ্যমে সে প্রেজেন্ট করলো, আমি মুগ্ধ হয়ে গেলাম, একেবারেই মুগ্ধ হয়ে গেলাম। আমি অনেক কিছুই আমার এক্সিস্টিং নলেজটা ভুলে যাচ্ছিলাম, যেহেতু আমরা একটু বয়স হয়েছে, সবকিছু রিক্যাপিচুলেট করলাম। তো তুষারের যে প্রশ্ন করে শেষ করেছে, সেই প্রশ্নের আলোকে বলছি, কোন প্রতিষ্ঠান যদি এখনো এই নলেজটা ব্যবহার করে না থাকে, তারা ক্রাইম করেছে। তাদের এটা দুর্বলতা নয়, এটা তাদের ক্রাইম। কারণ তারা যদি এটা না জেনে এত এমপ্লয়িকে তারা কি পরিচালনা করেছে, তাহলে আমরা বুঝবো সেখানে প্রচুর এমপ্লয়ি আমরা যেগুলি পাই, এই যে আপনি যেটা বলেছেন এমপ্লয়ি বার্ন আউট, আমরা প্রচুর কেস পাই, টাইম মোহিত প্রেসার, স্যার, ওয়ার্ক ওভারলোড। জি, কিছু বলছেন? স্যার একটু যদি সমস্যা না থাকে স্যার, আপনার ভিডিওটা মনে হয় অফ আছে স্যার, অডিয়েন্স আর কি আপনাকে দেখতে পাচ্ছে না, শুধু শুনতে পাচ্ছে। আমি তো ভিডিও তো অফ নাই, ভিডিও তো অফ নাই, দেখছি অন আছে। স্যার ওখানে যে ভিডিও আইকনটা আছে স্যার, ওইটা স্যার একটু একবার ক্লিক করে স্যার দেখতে পারেন। এটা তো মানে আমরা শুরুতে আপনাকে দেখতে পেয়েছিলাম, এর মাঝখানে আবার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল। আমি তো এটাকে অফও করতে পারছি না, অনও হচ্ছে না। এখন অফ হলো না, জি, এখন আমি অন আরেকবার করি। সম্ভব আসছে না। এটা স্যার কোনো একটা কারণে হয়তো বা আসছে না স্যার, আমরা তাহলে স্যার কন্টিনিউ করি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন কি জি স্যার। যাচ্ছে? আচ্ছা, এখন কি যাচ্ছে? আর শোনা যাচ্ছে, ভিডিও আসছে না, বলেন স্যার আপনি। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমরা যে কেসগুলো পাই প্রতিষ্ঠান থেকে, সেই জি কাজগুলো জি হচ্ছে এমপ্লয়ি বার্ন আউট, প্রচুর কেস আমরা পাই। টাইম প্রচুর পেশেন্ট আমরা পাই যেগুলো ডিপ্রেশনে চলে যায়, মেজর ডিপ্রেশনে চলে যায়। আর মেজর ডিপ্রেশনে যখনই চলে যায়, তখনই তার ভিতরে ওই যে ওখানে যেটা খুব সুন্দর করে তুষার দেখিয়েছে, কিভাবে মোটিভেশনাল ফোর্সটা হল্টেড হয়ে যায়, কাজের উদ্যম গতি কমে যায়, কর্মক্ষমতা কমে যায়। সুতরাং একজন দক্ষ কর্মীর যদি কর্মক্ষমতা কমে যায়, তাহলে সেই প্রতিষ্ঠান তো কিছুই পেল না। কিন্তু আমরা দেখি যে প্রচুর রোগী আমরা পাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এমপ্লয়ি বার্ন আউট, অথবা কিছু কনফ্লিক্টের কারণে সেখান থেকেও ডিপ্রেশন হয়। সাস্টেইনেবল কনফ্লিক্ট যদি থাকে দীর্ঘদিন, অফিস এনভায়রনমেন্ট খুব সুন্দরভাবে তুষার বলেছে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট, এত চমৎকার করে বলেছে যে কোনো মানুষ শুনলে তার মেমোরিতে থাকবে। এই এনভায়রনমেন্টের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট সাস্টেইন করে, এবং সেখানে যদি কোনো কর্মচারীরা থাকে, সেখানে কাজের অবশ্যই উৎপাদন ক্ষমতা কমে যাবে, যেহেতু আমরা উৎপাদন ক্ষমতা নিয়ে বলছি। তো এই ঘটনাগুলি আমি লক্ষ্য করেছি যে প্রচুর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা পাই। তার মানে বিভিন্ন প্রতিষ্ঠানে এইসব সাইকোলজিক্যাল নলেজটাকে ব্যবহার করা হয় না। একটি সাইকোলজিক্যাল নলেজ শুধুমাত্র কর্মচারীরা জানবে তা নয়, এট দি সেম টাইম সেটা তার সুপারভাইজার জানবে, সুপারভাইজারের সুপারভাইজার জানবে, তার ডাইরেক্টর জানবে, তার চেয়ারম্যান জানবে। এভরিবডি শুড হ্যাভ এ ইকুয়াল নলেজ রিগার্ডিং দিস সাইকোলজিক্যাল ইস্যুস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানকে রান করাতে গেলে। তো আমি 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 লক্ষ্য করেছি যে আমি একদিন আমার একটা ইন্ডাস্ট্রিতে ভিজিটে গিয়েছিলাম। তো ভিজিটে যাওয়ার পর লাঞ্চ আওয়ারে দেখলাম লাঞ্চ খাওয়া হবে আমাদের জন্য, আমরা খুব ভিআইপি কয়েকজন গেলাম, আলাদা কোনো ব্যবস্থা নাই। দেখলাম লাঞ্চ আওয়ারে একটা বিশাল ক্যান্টিন আছে, সব যাই লাইন দিচ্ছে, সেই লাইনের মধ্যে এমডি সাহেবও আছেন, সেই লাইনের মধ্যে তাদের অতিথিরও আছেন, সেই লাইনের মধ্যে একটা নিচ স্তরের সে কর্মচারীও আছেন, সবাই প্লেট নিচ্ছে, লাইন বুফে সার্ভিস, তারা খাওয়াটা নিয়ে নিচ্ছে। এই যে কর্মচারীদের সাথে বসের যে সম্পর্ক কথা তুষার খুব চমৎকার ভাবে বলেছেন, এতে করে কর্মচারীরা মনে করে যে আমি এই প্রতিষ্ঠানের অংশীদার,
যখনই মনে করবে, যখনই তার এমপ্যাথেটিক অ্যাপ্রোচ থাকবে সুপারভাইজারের অথবা চেয়ারম্যানের, তখন সে অংশীদার মনে করবে। তুষার আরো বলেছেন যে মতামত নেওয়া, একটা একটা যদি প্রকল্প গ্রহণ করা হয়, একটা যদি প্রজেক্ট গ্রহণ করা হয়, সেখানে অনেক কিছু জানি ভেবে বসে থাকে, যদি চেয়ারম্যান এমডি একটা প্রকল্প থ্রো করে দেয় এবং সেখানে কর্মচারীদের যদি মতামত না হয়, ডেফিনেটলি সেখানে একটা ডিসগাস্টিং রেজাল্ট আসবে। সুতরাং কর্মচারীদের মতামত নেওয়াটাকেও আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। তাহলে আমরা লক্ষ্য করছি এই যে ইমোশনাল কম্পোনেন্ট, এই যে আমরা এখন আইকিউ চেয়ে ইকিউটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। হোস্টাইল হয়ে যাওয়া, একটা একটা বসের উচিত যে তার কর্মচারীর মুখের দিকে একটু তাকানো। মুখের দিকে তাকালে আমরা কি কি জিনিস বুঝতে পারবো, তার অ্যাটেনশন আছে কিনা বুঝতে পারবো, যেটা খুব চমৎকার ভাবে তুষার বলেছেন। আমরা তার মধ্যে কোনো ডিপ্রেশন আছে কিনা, কোনো উদ্বেগ আছে কিনা, এক্সটার্নালি তাকে বুঝতে পারবো। যদি দেখি যে অনেক দিন ধরে তার পারফরমেন্স খারাপ হচ্ছে, চট করে তাকে একটা শোকস করা, চট করে তাকে একটু ধমক দেওয়া, তোমাকে দ্বারা তো কিছুই হবে না, এই ধরনের কথাবার্তা যখন বলবো, তখন আমি তাকে ছুরি দিয়ে কোপ দিলাম। তার মধ্যে যে 1 আনা ডিপ্রেশন ছিল সেটাকে আমরা 16 আনা করে দিলাম, মাইল্ড থেকে সিভিয়ারে নিয়ে গেলাম। এটা কোনো এটা কোনো প্রতিষ্ঠানে আমি মনে করি দক্ষ গুণ হতে পারে না। তাহলে সেই জন্য কি হতে হবে? সেই জন্য হতে হবে যে তার মুখের দিকে তাকানোর কৌশলটাকে রপ্ত করা। যে কোনো বস, যে কোনো সুপারভাইজারের কৌশল যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে আমরা কি হব? তাহলে আমি একটা কর্মচারীর মধ্যে ঘাটতিটাকে ধরে ফেলবো, মনোযোগের ঘাটতিটা ধরে ফেলবো। মনোযোগ খুব চমৎকার ভাবে বলেছেন। আমরা বলি মেরিট ইজ নাথিং বাট দি অ্যাটেনশন এন্ড কনসেন্ট্রেশন অফ মাইন্ড। যে অ্যাটেন্টিভ, তার সমস্ত কিছু ভালো হবে, তার পারসেপশন ভালো হবে, তার মেমোরি ভালো হবে, তার কগনিশন ভালো হবে, তার প্রবলেম সলভিং ক্ষমতা বাড়বে, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, যে কোনো প্রবলেম দ্রুত সমাধানের তার তড়িৎ তার ভিতর থেকে সিগন্যাল আসে। সুতরাং অ্যাটেনশনটা বুঝা খুবই গুরুত্বপূর্ণ। আমি তুষারের বক্তব্যের আলোকে এই কথাগুলি বললাম। তো যেই কথাগুলো আরো একটু বলি এখান থেকে, তারপর আমি আপনার প্রশ্নটা জবাব দেব। সেটি হচ্ছে যে সাইকোলজি, বেসিক সাইকোলজিটাও কর্মচারীর একটু জানা ভালো। যেমন আমরা যখন সাইকোলজি শব্দটা ব্যবহার করি, একটা মনে হয় যেন ভারী শব্দ। খুব সহজ ভাষায় যদি বলি, মন বিষয়ে, মনের বিষয়ে জ্ঞান নেওয়া, মনটা কি বুঝা। মনের একটা অঙ্গ পারসেপশন, খুব চমৎকার ভাবে বলেছে। মনের একটা অঙ্গ ইমোশন, মনের একটা অঙ্গ আমার মেমোরি, কগনিশন, আমার থট প্রসেস, থিঙ্কিং প্রসেস, আমার মেধা, মেধার মধ্যে আছে আমার মেমোরি, আমার কল্পনা শক্তি, আমার ক্রিয়েটিভিটি, আমার সৃষ্টিশীলতা, যেটাকে আমরা বলছি, আমার অর্থপূর্ণ উপলব্ধি করার ক্ষমতা এবং আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, প্রবলেম সলভিং ক্ষমতা। এগুলি যে মনের উপাদান, এগুলি যদি আমার কর্মচারীরা বুঝে, তাহলে তারা মনটাকে খুব যত্নের সাথে গ্রহণ করবে। এবং মনের যত্নের জন্য আমরা যে পরামর্শগুলো দিব, যেমন তুষার বলেছে মাইন্ডফুলনেস এর কথা, এটা খুব চমৎকার একটা জিনিস। যে কোনো কাজে মগ্ন হতে হবে। এখন আপনি আমার কথা শুনছেন, পৃথিবীর সমস্ত কিছু থেকে আপনি নিজেকে ডিটাচ করে ফেলছেন, আমার কথা শুনছেন, মগ্ন হয়ে শুনছেন। মাইন্ডফুলনেস এর একটা গুরুত্বপূর্ণ অনুষদ, সেটা যদি আমার কর্মীদের মধ্যে সঞ্চারিত করা যায়, যখন সে কাজ করে মগ্ন হয়ে করে, ডেফিনেটলি সে ভালো রেজাল্ট দিবে আমাদেরকে। তাহলে এই জিনিসগুলো আমরা তুষারের মধ্যে পেয়েছি। আমি মনে করি এই নলেজটা প্রত্যেকটা কোম্পানিতে ডিসিমিনেট হওয়া উচিত। প্রত্যেকটা কোম্পানিতে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্টদেরকে পদায়ন করা উচিত। যেমন আমরা বলি স্কুল সাইকোলজিস্ট দিতে হবে স্কুল কলেজগুলোতে, এরকম ইন্ডাস্ট্রিগুলোতে যদি এটা দেওয়া যায়, তাহলে আমাদের যে ইন্ডাস্ট্রি দিনে দিনে বাড়ছে, আমাদের যে উৎপাদন ক্ষমতা, ফরেন কারেন্সি আমরা যে ইন্ডাস্ট্রির মাধ্যমে যেগুলিতে অর্জন করছি, সেটা আমরা আরো বেশি করতে পারবো। এখন আপনি প্রশ্ন করেন যে আমার এত বড় প্রতিষ্ঠানে কিভাবে আমরা পেরেছি। হ্যাঁ, এখানে আমরা যখন প্রতিষ্ঠান শুরু করি, তখন এটা কেউ চিনতো না। আস্তে আস্তে যেমন আমরা একটু মিডিয়াতে কথা বলা শুরু করলাম, আমরা যেমন একটু লেখালেখি শুরু করলাম, মানুষ যখন জানতে লাগলো, মানুষ মনের ইনস্টিটিউটকে আর পাগলের ইনস্টিটিউট বললো না, অর্থাৎ তাদের কগনিশন চেঞ্জ হতে শুরু করলো, অর্থাৎ তাদের যে স্টিগমা যেগুলি আছে, মিথ যেগুলি আছে, সেগুলি থেকে তারা বেরিয়ে আসলো। এখন আপনি জান, দেখবেন যে ইট হ্যাজ বিকাম দি পপুলার মোস্ট ইনস্টিটিউশন অ্যামং দি হেলথ সার্ভিসেস ইন বাংলাদেশ। কি বিশাল একটা কর্মজঙ্গ, 6টা ডিপার্টমেন্ট রান করতেছে। হ্যাঁ, তো এখানে আমরা যে কাজটা করি, আমার নার্সদের সাথে, আমি যেমন ডাইরেক্টর ছিলাম, আমি নার্সদের সাথে আলাদা বসতাম, তাদের কথা শুনতাম। আমি ওয়ার্ড বয়দের সাথে আলাদা বসতাম, আমি তাদের কথা শুনতাম। আমি আমার মেডিকেল অফিসারদের সাথে আলাদা বসতাম, তাদের কথা শুনতাম।
আউটডোরের অফিসারদের সাথে আলাদা বসতাম, তাদের কথা শুনতাম। ইভেন কি যে টিকিট কাটে রিসেপশনে, তার কি প্রবলেম আমি আলাদা করে শুনতাম। ইভেন আমরা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, কোথায় কি প্রবলেম হচ্ছে আমার রুম থেকে বসে আমরা মনিটর করতাম। যে লম্বা লাইন হয়ে গেছে, এখনো দেখা গেল যে যে টিকিট দেয় সে এসে বসে নাই, তখন আমরা হয়তো লোক পাঠিয়ে দিচ্ছি, হয়তো সে গেছে ওয়াশরুমে, হয়তো সে একটু বাইরে গেছে, কিন্তু এই মুহূর্তে রুগী এসে জমা হয়ে গেছে, তাহলে সেখানে একটা হ্যাজার্ড মানে একটি বিশৃঙ্খলা হতে পারে। মানুষ বুঝবে না, মানুষ বলবে যে লোক কই, হয়তো ওই লোক একটু জরুরি কাজে গেছে, হয়তো আমার কর্মচারী মাত্র একটা বা দুটো। তো সেক্ষেত্রে আমাদের ম্যান পাওয়ার শর্টেজ ছিল, এখন ম্যান পাওয়ার বাড়ছে। পর্যাপ্ত ম্যান পাওয়ার পর্যাপ্ত টেবিলে যদি আমরা বসাতে পারি, যে কোনো বিশৃঙ্খলা আমরা মিনিমাইজ করতে পারি। তবে আমি এটা দেখেছি যে মানুষকে খুশি করা অত্যন্ত কঠিন কাজ, বিশেষ করে আমরা মানুষের সাথে রিলেশন। আর আপনার ইন্ডাস্ট্রিগুলোতে একই মানুষ নিয়ে কাজ করছেন, আর যখন হসপিটাল ইনস্টিটিউটগুলোর বাইরের জনসাধারণের সাথে একটা রিলেশন, স্টাফের সাথে রিলেশন, খুবই একটি টাফ ব্যাপার। সামান্য কারণে 100টা রোগী উপকার পেলো খবর নাই, একটা রোগী যদি কোনো কিছু হয়েছে, মিসকন্ডাক্ট হয়েছে বা মিসহ্যাপেনিং হয়েছে, সাথে সাথে সেটা রটে গেল এবং সেখানে বলে ফেললো যে ওখানে গেলে তো কোনো ভালো সেবা পাওয়া যায় না। হ্যাঁ, তো ওখানে গেলে কোনো যখন ভালো সেবা পাওয়া যায় না, তখন কি হবে? এই যে রটে গেল, ভিতরে যার 90টা রোগী, 100টা রোগী, 99টা রোগী ভালো সেবা পেলো, সেটা কিন্তু আন্ডারমাইন হয়ে গেল। যেমনটি এবার আমাদের কোভিড চিকিৎসার সময় হয়েছে, প্রথমে চিকিৎসকরা একটু ভয় পেয়েছে, একটু অ্যাভয়েডেন্স বিহেভিয়ার ছিল, মিডিয়াতে প্রচার করা হলো যে এখানে চিকিৎসাই হয় না। তারপর হলো কি মিডিয়ার কারণে এখন দেখা গেল ভিতরে 500 সিট বোঝায়, সেখানে ট্রিটমেন্ট দিচ্ছে কোভিড ড্রেস পরে। আমার দেখেন আজকে মুখে দাগ, কোভিড আমি তো দেখাতে পাচ্ছি না, কোভিড ড্রেস পরা ছিলাম আমি। তো ওই ওই যে কষ্ট করলো, পরে বাইরে এসে যখন দেখলো যেখানে কোনো সেবা হয় না, তখন সে মানসিক ভাবে কষ্ট পায়, তার আবেগ জখম প্রাপ্ত হয়, তার ভিতরে উদ্যম কমে যায়, মোটিভেশনাল ফোর্স কমে যায়। সুতরাং ওই যে রিকগনিশন, যেটা তুষার চমৎকার ভাবে বলেছে, 500 রোগীর মধ্যে ভিতরে চিকিৎসা পেচ্ছে, ভিতরে সিট খালি নাই, বাইরে থেকে রোগী আর ঢুকতে পারছে না, বাইরে চলে যাচ্ছে, মিডিয়া সেগুলিকে দেখাচ্ছে এতজন রোগী আজকে ফেরত গেছে চিকিৎসা না পেয়ে। কিন্তু 500 জন রোগী যে চিকিৎসা পেলো সেটা কিন্তু দেখালো না। সো দ্যার ইজ এ ল্যাক, গ্যাপ ইন কমিউনিকেশন এন্ড রিকগনিশন। এতে করে যারা চিকিৎসা ভিতরে দিচ্ছিল তাদের মনোবল ভেঙে যাচ্ছে। তাহলে আমার ইনস্টিটিউটে সেই জিনিসটা একটু কম হয়েছে, কারণ আমাদের কোভিড রোগী নাই। তারপরও আমরা দেখছি, আমি যখন ছিলাম আমরা দুরন্ত ভাবে ম্যানেজ করেছি। এর ফাঁকেও নানা রকম কনফ্লিক্ট হয়েছে, ওয়ার্ড বয়দের মধ্যে গন্ডগোল হয়েছে, আমরা সেটাকে একটা আবার তদন্ত কমিটি হয়তো আমরা করার আগে আমরা একটু ভিতরে ভিতরে একটু খোঁজ নিয়ে ফেলি, তারপরে যদি দেখি যে এটা মীমাংসাযোগ্য, এটাকে মীমাংসা করি, উভয়ের কথা শুনি, হয়তো মিটমাট করিয়ে দেই, তারপরে কার কোন ঘাটতি আছে সেটা ধরিয়ে দেই। আমার কাছে মনে হয়েছে এই যে কর্মীকে ম্যানেজ করার জন্য, এনভায়রনমেন্টের যে কনফ্লিক্ট সেটা ম্যানেজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আমরা কেউ আমার দোষটাকে ধরি না। আমি আপনার দোষ ধরবো, আপনি আমার দোষ ধরবেন। সুতরাং যখনই আমি আপনার দোষ ধরবো, আপনাকে ব্লেম করবো, তখন আমার সাথে আপনার রিলেশনটা খারাপ হয়ে যাবে। আমরা উদ্বুদ্ধ করি সাইকোলজিক্যালি, নিজের দোষটা ধরো। সেলফ ইভ্যালুয়েশন, সেলফ ক্রিটিসিজম এন্ড সেলফ রিওয়ার্ড ইকুয়াল টু সেলফ কন্ট্রোল। মনস্তত্ত্বের ভাষায় সেলফ কন্ট্রোল ইকুয়াল টু সেলফ অবজারভেশন, সেলফ ক্রিটিসিজম এন্ড সেলফ ইভ্যালুয়েশন এন্ড সেলফ রিওয়ার্ড। ভালো কাজ করলে নিজেকে একটু বাহাবা দাও, খারাপ কাজ করলে সেই কাজটাকে ধরে সেটাকে শুদ্ধ করো। সেগুলোকে আমরা আমাদের কর্মচারীকে আমরা দেওয়ার চেষ্টা করতাম, আমাদের ডাক্তারকে আমরা দেওয়ার চেষ্টা করতাম। কনফ্লিক্ট হবে না, সমস্যা হবে না, ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। হবে, কিন্তু যিনি টপ চেয়ারে বসে আছেন তার দূরদৃষ্টি থাকতে হবে। দূরদৃষ্টি যদি থাকে তাহলে আমার মনে হয় এইসব কনফ্লিক্ট ম্যানেজ করা খুব কঠিন কাজ নয়। একটা ঘটনা বলি, যেহেতু আপনি ইনস্টিটিউশনের ঘটনা বলছেন। একবার ঢাকা ইউনিভার্সিটির ল্যাঙ্গুইস্টিক্স মানে সাবজেক্টের একটা ছেলে ভর্তি হলো বাইপোলার ডিসঅর্ডার নিয়ে। আপনারা যারা মনস্তত্ত্বের তারা বুঝবেন। তো ভর্তি হওয়ার পরে বাইপোলাররা নিজেকে খুব বড় মনে করে, রাজা বাদশাহ মনে করে, এই করে সেই করে। তো আমাদের আবার ওই একজন অ্যাটেন্ডেন্ট থাকতে হয়, গেটে তালা থাকে। তো গেটে তালা থাকে যে ওই রুগীর অ্যাটেন্ডেন্টটা কি কারণে ছিল না, ওই রুগী হঠাৎ করে বাইরে যাওয়ার চেষ্টা করছে, গার্ডকে ধাক্কা দিয়ে, তখন গার্ডের হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে পিটা দিয়েছে। পিটা যখন দিল তখন এটা কিন্তু রটে গেল, ইউনিভার্সিটির ছেলে একটাকে পিটিয়েছে এক পিয়ন। সাথে সাথে 20-30টা ছেলে আইসা
মানে হাসপাতাল ভাঙচুর করবে এরকম। যেহেতু সামনে আমাকে পেয়েছে, আমি যেহেতু পরিচালক, আমি একটু লেখালেখি করি, এরা সবাই আমাকে চিনে, একটু টেলিভিশনে কথা বলি, সবাই আমাকে চিনে, আমাকে গিয়ে আমার কাছে যে সে উদ্ধত ভাবটা কমে গেল, তাদের কথা বলল। কিন্তু আমি যে কাজটা করেছি, আমি ওই কর্মচারীকে ওরা আসার আগেই তাকে শোকজ করেছি, তাকে সাময়িক বরখাস্ত করেছি যে আমাদের কোনো রোগীর গায়ে হাত দেওয়া যাবে না, নিজেরা মার খাবো, অন্যদেরকে মার দেওয়া যাবে না। তো আমি তো প্রবলেম সলভ করে রেখেছি। যখন তারা আসলে একটা বিশাল মুখ, খুবই শান্ত হয়ে চলে গেল, তাদেরকে আমি কলা টলা চাটা খাইয়ে বিদায় করে দিলাম। তো এই যে ম্যানেজমেন্ট করার ক্ষমতা, যে কোনো ইন্ডাস্ট্রিতে পাড়ার মাস্তানরা আসতে পারে, হ্যাঁ, নানা ধরনের সুবিধা অসুবিধা তারা নিতে চাইতে পারে, সেগুলো ম্যানেজমেন্ট করাও কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে সুস্থভাবে রান করার জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি যে আমাদের বেসিক নলেজ রিগার্ডিং মাইন্ড, সেটা আমার কর্মচারীও জানতে হবে, আমার বসও জানতে হবে, ডিরেক্টর জানতে হবে, চেয়ারম্যান জানতে হবে, এবং কর্মচারীদের কথা শুনতে হবে, কথা শুনতে হবে, তাদের কথা শুনতে হবে। কমিউনিকেশন গ্যাপ দেওয়া যাবে না, দিলে আপনি প্রতিষ্ঠানের ভরাডুবি হবে। কর্মচারীরা জানো ভাবে এটা আমার প্রতিষ্ঠান, একটু ইনসেনটিভ, কিছু না হোক, আর্থিক ইনসেনটিভ না হোক, সাইকোলজিক্যাল ইনসেনটিভ যদি দেওয়া যায়, বাহাবা যদি দেওয়া যায়, প্রশংসা যদি দেওয়া যায়, তাও খুব ভালো। আর একটা কথা আমি প্রসঙ্গক্রমে বলি, মনে পড়েছে, সেটা হচ্ছে অনেক বস ইকুয়ালিটি মানে যেটা বলছে যে সবার প্রতি সমান দৃষ্টি দিতে হবে, তুষার যেটা বলেছেন, কিন্তু আসলে কিছু কিছু কাজ আছে, কনফিডেন্সিয়াল কাজ আছে, সেটা বসরা কাউকে কাউকে একটু গুরুত্ব দেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কিছু কনফিডেন্সিয়াল কাজ সবাইকে দিবেন না। তো এখন কাজ 5টা বাজে ছুটি, দেখা গেল বস করিমকে 7টা পর্যন্ত আটকিয়ে রেখেছে, প্রতিদিনে আটকিয়ে রাখে, এই কাজটা দেয় সেই কাজটা দেয়। এমপ্লয়িরা হয়তো ভাবে যে ওরে বেশি পাত্তা দিচ্ছে, বেশি চামচা, আবার ও ভাবছে যে বস আমাকে বেশি খাটাচ্ছে। সো এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা কি, যদি কর্মচারীটি ভাবে যে বস আমাকে দক্ষ ভাবে, বস আমাকে বিশ্বস্ত ভাবে, এই জন্য বস আমাকে 7টা পর্যন্ত কাজে খাটায়, আমি একটু খাটলাম, অর্থাৎ তার ভিতরে সাইকোলজিক্যাল একটা 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 রিওয়ার্ড সে পেয়ে গেল। বাই চেঞ্জিং হিজ কগনিশন হি ক্যান গেইন এ পজিটিভ রিওয়ার্ড, রিইনফোর্সমেন্ট। তখন সে কিন্তু 2 ঘন্টা বেশি কাজ করলে তার উপর চাপ হবে না। কোনো না কোনো সময় হয়তো বস এটার বিনিময়ে তাকে কিছু গিফট দিবে, হয়তো ওই মুহূর্তে দেয় নাই। সুতরাং এইভাবে যদি আমরা কগনিশনটাকে চেঞ্জ করতে পারি, তাহলে বিশ্বস্ত কর্মী কিন্তু আরো বিশ্বস্ত থাকবে, তাদের এমপ্লয়ি বার্ন আউট হবে না, তাদের ডিপ্রেশন হবে না। সুতরাং বসকে সমান গুরুত্ব দিতে হবে অবশ্যই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সে যখন দিবে, তখন অন্যদেরও যেন বুঝতে অসুবিধা না হয় যে আমাদেরকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে। সেইভাবে যদি ম্যানেজ করে নেওয়া যায়, তাহলে আমি মনে করব এনভায়রনমেন্টে খুব ভালো একটা পজিশন থাকবে এবং ইন্ডাস্ট্রি গুলো ভালো রান করবে। আমি আবারও আপনাদের মাধ্যমে জানাচ্ছি, আমার বন্ধুবর শাকুর মজিদের আহ্বানে আমি এখানে এসেছি। আমার কি বিষয়ে কথা বলতে হবে আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট কোভিড ডিউটি করে এসে বসে গেছি, এবং আমি যখন তুষারের লেকচারটা শুনলাম, আমি বুঝে নিলাম যে ইট ইজ আন্ডার মাই জুরিডিকশন, আন্ডার মাই কন্ট্রোল, আমি কিছু বলতে পারবো। তবে আমি মনে করি আমার বলার দরকার নাই, তুষার যা বলেছে সেটা ডিসেমিনেট করা হোক, সেটা প্রত্যেকটা ইনস্টিটিউটে সেখানে এই প্রেজেন্টেশনটাকে করা হোক, সেখানে আমি তুষারকে অনুভব করব। ওই থিওরিগুলি না উল্লেখ করলেই ভালো। জেনারেলের মধ্যে কিছু থিওরি আপনি উল্লেখ করেছেন, যে থিওরিগুলো মোটিভেশনাল থিওরি, মাস্লো থিওরি, এইসবগুলো আমরা ওদের সাথে না বলে, যে থিওরির কম্পোনেন্টটা, কন্টেন্টটা ইজি ভাষায় যদি বলি, যেটা আপনি বলেছেন, সেটা হলে ভালো। যখনই আপনি থিওরি বড় বড় দেখাবেন, তখন মানুষের ভিতরে অ্যাটেনশনটা নষ্ট হয়ে যাবে, কারণ অ্যাটেনশন আমরা 40 মিনিটের বেশি সারাক্ষণ ধরে রাখতে পারি না, খুব এক্সট্রাঅর্ডিনারি হলে বেশি পারে। তাহলে আমার একটা কর্মচারীর অ্যাটেনশন কেন ডেভিয়েটেড হচ্ছে, কেন সে অ্যাটেন্টিভ হতে পারছে না, সেটাকেও ধরা কিন্তু বসের খুব গুরুত্বপূর্ণ কাজ। এবং সেই কাজটার প্রতি আমি জোর তাগিদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি, এবং তুষারকে আবার প্রাণ থেকে অভিনন্দন জানাচ্ছি যেন সে এই প্রেজেন্টেশনটা সব জায়গায় করে, সব ইন্ডাস্ট্রিতে করে। ধন্যবাদ। আর কিছু প্রশ্ন আছে কিনা আমাকে?
স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আপনার কাছে তো অনেকগুলো কোশ্চেন আছে স্যার, আমরা একটু যদি আমাদেরকে অ্যালাউ করেন আমরা একটু অন্য প্যানেলিস্টদের কাছ থেকে একটু শুনে স্যার আপনার কাছে আবার একটু গেট ব্যাক আমি করবো। আমি আমাদের যে বেশি অনেকগুলো আমি একটু বেশিক্ষণ থাকতে পারবো না, আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি সেখানে ঢুকে যাবো আর কি। হ্যাঁ মা, আমাকে কি একটু ছেড়ে দেওয়া যায়? একটা কোশ্চেন দিয়ে দাও। আচ্ছা, আমরা তাহলে স্যার আপনার কোশ্চেনটা করি। আমাদের এখানে স্যার কোশ্চেন ছিল যে এই যে যারা কিনা স্যার এখন যদি আমরা কোভিড এর মতো আনসার্টেন সিচুয়েশনের কথা যদি চিন্তা করি, যে স্যার ডাক্তাররা যারা কোভিড ইউনিটে কাজ করছে বা পুলিশ অফিসার যারা ডিসিপ্লিন মেনটেনে কাজ করছে, বা যদি চিটাগং এর রোহিঙ্গা এরিয়ার কথা চিন্তা করি যে স্যার ওখানে ভলান্টিয়াররা কাজ করছে, তারা যে এই যে স্ট্রেস সিচুয়েশনের মধ্যে কাজ করছে স্যার, এখানে স্যার তাদের পারফরমেন্সটা মেনটেন করার জন্য তাদের তাদের আসলে মেন্টাল স্টেটের কোন ড্রাইভার গুলো আসলে স্যার হেল্প করবে তাদেরকে ফুল পটেনশিয়ালে পারফর্ম করতে, বা আসলে কি ধরনের মেন্টাল অবস্টাকেলও তৈরি হয়ে যায় এই সময় স্যার, যে স্ট্রেসের সময় স্যার, এইটার উপরে যদি স্যার একটু খুবই গুরুত্বপূর্ণ। আলোকপাত করেন। নাম্বার 1, প্রিপেয়ার্ডনেস, মেন্টাল প্রিপেয়ার্ডনেস, মানসিক প্রস্তুতি, মনের প্রস্তুতি। আমি এইখানে যাব, এই কাজটা করব, এই আমার মনের ভিতর এই ডাকটা আসে কিনা। তারপরে আমি কি করব, আমি লক্ষ্য করি তাদের ভিতরে কিছু পজিটিভ ইনপুট দিতে হবে। যেমন কোভিড হলেই কিন্তু মারা যায় না, 95% ভালো হয়ে যাচ্ছে এখন, মানে ঘরে ঘরে চিকিৎসা চলছে, তাই না? আর তারপরে যে কিছু আছে যে অক্সিজেন ফ্লো দিয়ে বেঁচে যাচ্ছে, খুব কম রুগী আছে যারা মারা যাচ্ছে যাদের কোমরবিডিটি আছে। এই তথ্যগুলি আমরা যখন দিব, সে যখন ভাববে যে না আমার তো কোনো কোমরবিডিটি নাই, আমার হার্ট ডিজিজ নাই, আমার লাংস ডিজিজ নাই, আমার ডায়াবেটিস নাই, আই এম ইয়াং এনার্জেটিক ম্যান, সুতরাং আমি প্রিকশন গুলো নিয়ে নেব। আমাকে জানতে হবে, সে জানবে যে এইভাবে ভাইরাসটা আমার ভিতরে ঢুকতে পারে। কিভাবে ঢুকতে পারে? চোখ দিয়ে ঢুকতে পারে, নাক দিয়ে ঢুকতে পারে, মুখ দিয়ে ঢুকতে পারে। আমার আঙ্গুলগুলিকে শাসন করতে হবে, যে আঙ্গুল আমার ভিতরে ভাইরাসটাকে ঢুকে দিতে পারে। আমি মাস্ক পরবো, যে স্বাস্থ্যবিধির কথা আছে সেগুলি আমি মানবো, সেগুলি মানার জন্য আমি একটু প্রশিক্ষণ নেব, কিভাবে আমি সেটাকে ব্যবহার করব, কিভাবে খুলবো। যখনই সে এই কাজগুলো রিপিটেড রিহার্সেল করবে, তখন তার কনফিডেন্স লেভেল আসবে। সো কনফিডেন্স ইজ ভেরি এসেনশিয়াল টু হ্যাভ এ গুড সার্ভিস। কনফিডেন্স ইকুয়াল টু সেলফ এফিকাসি প্লাস অপটিমিজম। সেলফ এফিকাসি মানে আমার দক্ষতাকে আমি ধরতে পারবো, শানিতে পারবো, এট দি সেম টাইম আমার ঘাটতিটাকে ধরবো, দুর্বলতাকে ধরবো, সেটাকে আমি শুদ্ধ করব, শুদ্ধ করে আমার দক্ষতা এবং দুর্বলতাকে কারেকশন করে আমি যখন ড্রেসটা পরবো, আমি যখন সার্ভিস দিতে যাবো, আমার ভয় উড়ে যাবে, আমি তখন ভালোভাবে সার্ভিস দিতে পারবো। আমি চাই যারা স্বেচ্ছাসেবক হতে চাও তারা নলেজ নাও, সেলফ প্রোটেকশন এবং সেবার মানসিকতা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় তুমি যখন বিপদে মানুষের পাশে থাকবা, এটাই সবচেয়ে বড় মানুষ সেবা। আমি চাই আমার সন্তানেরা সেই সেবায় এগিয়ে আসুক। ধন্যবাদ। আমি সবার থেকে বিদায় নিচ্ছি। তুষার আমার সাথে যোগাযোগ করে আমি আপনাকে বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশনের জন্য ইনভাইট করব, নিয়ে যাব। আমার আমার দরকার হলে আমার একাডেমিক সেশনে আমার এনআইএমএস ও আপনাকে প্রেজেন্ট করা যায় কিনা আমি দেখব। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রেজেন্টেশনের মোড অফ প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লেগেছে, আবারও বলি আমার খুবই ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আপনাকে কষ্ট করে স্যার আমাদেরকে সময় দিয়েছেন অনেক আমি তো ব্যস্ততার চেহারা মাঝখানে। দেখাইতে পারলাম না। স্যার আমরা শুরুতে একটু দেখেছিলাম আপনাকে, আর স্যার সবাই তো আপনাকে চিনেই স্যার। আর আমরা স্যার কমিউনিকেট করেছি ওখানেও স্যার আপনার নাম এবং প্রোফাইল তারা দেখেছে। আপনাকে স্যার ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য স্যার। ভবিষ্যতে আরো কোনো কাজে বা কোনো সুযোগ তৈরি হলে স্যার দেখা হবে, কথা হবে স্যার। আমরা যদি এরপরে মাহবুব মান্নান ভাই আপনার কাছে একটু ফিরে আসি। সো তুষার স্যার আমাদেরকে ওনার একাডেমিক পার্সপেক্টিভ থেকে অনেক কিছু শেয়ার করেছেন, সাথে মহিত কামাল স্যার ওনার এক্সপেরিয়েন্স থেকে অনেক কিছু শেয়ার করেছেন। আপনার কাছে যদি মাহবুব মান্নান ভাই একটু জিজ্ঞেস করি যে যেহেতু আপনার দেশে এবং দেশের বাইরে, আপনি এখন দেশের বাইরে অবস্থান করছেন এবং সেখানে একটি কনসাল্টিং ফার্মের এমডি এবং চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, সো আপনার কাছ থেকে একটু গ্লোবাল পার্সপেক্টিভ থেকে ইনসাইটটা জানতে চেষ্টা করব যে এই যে অর্গানাইজেশন গুলোতে পারফরমেন্স ম্যানেজমেন্ট হয়, এবং আমরা দেখলাম যে 1950 থেকে 2010 এই সময়টার মাঝখানে অনেকবার আমরা দেখেছি যে ফ্রেমওয়ার্কে কিছুটা চেঞ্জেস এসেছে, যে অ্যাকাউন্টেবিলিটি থেকে পারফরমেন্স থেকে আবার অ্যাকাউন্টেবিলিটি, এই শিফটটা হয়েছিল। সো এখানে আসলে অর্গানাইজেশন গুলো যখন এখন চিন্তা করছে, সেটা বাংলাদেশ হোক বা গ্লোবাল হোক, মোস্টলি আমাদের ফোকাস থাকবে বাংলাদেশে, সেখানে আসলে কোন ড্রাইভার গুলো আসলে এই পারফরমেন্স ম্যানেজমেন্টকে বিভিন্ন ডিরেকশনে নিয়ে যাচ্ছে, সেটার উপরে যদি একটু আলোকপাত করেন, বা এখন যেটাকে অনেকে এজাইল ম্যানিফেস্টো বলছে, সেই বিষয়ে যদি ভাই আমাদেরকে একটু আপনার ইনসাইট শেয়ার করেন।
খুব ভালো হবে যদি একটু বাংলাদেশের কনটেক্সটটাকেও হাইলাইট করেন। ভাই আপনি একটু মিউট আছেন, আনমিউট করতে হবে। Can you hear me now? জি, এখন শোনা যাচ্ছে? জি জি। Excellent. Thank you very much. I think it's a very good presentation, Mr. Tanvir Ahmed Tushar. I think you are a competent man in this line. I'm not a psychologist. I'm not a proficient person in psychology, but I am working in this field for the last 30 years as a human resource professional, both in Bangladesh and overseas. আমি জাস্ট একটু বলি, গত 30 বছর ধরে আমি এই দিকে আছি। আমি বাংলাদেশে, যদিও আমি ইউকে তে বেসড, আমার কনসালটেন্সি ফার্মের নাম HRX কনসাল্টিং ইউকে, বাট আমি বাংলাদেশে কিন্তু প্রায়ই আসি, কারণ আমার বাংলাদেশে আমার অর্গানাইজেশন যে চ্যাপ্টারটা কাজ করে, যেটার নাম এটাও HRX, বাট HR এক্সপার্টস নামে আমার অর্গানাইজেশন মোর পরিচিত, এবং আমি অনেকের সাথেই কাজ করেছি বিভিন্ন সেক্টরে বাংলাদেশে, ব্যাংকিং বলেন, টেলিকম বলেন, FMCG. আমি রিসেন্টলি I have also started working in RMG sector. সো আমার কিন্তু এই কোভিড এর কারণে হয়তো গত 5-8 মাস ধরে আসা হচ্ছে না, বাট আমি প্রায় আসা যাওয়া হয় আমার বাংলাদেশে, আমার অনেকের সাথে যোগাযোগ। সো মোটামুটি আমি ওয়াকিবহাল অ্যাবাউট দি পারফরমেন্স ম্যানেজমেন্ট প্রসেস দ্যাট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ অ্যান্ড ওভারসিজ। বাট যেহেতু আমাদের অনেক অডিয়েন্স আছে, তাদের সুবিধার্থে আমি বলবো, বাট ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি যে কথাটা হাইলাইট করতে চাই, দি initiative taken by Enroute is classic and very good, because এই যে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি আমরা কাজ করছি, আমাদের হিউম্যান রিসোর্স প্রফেশনাল হিসাবে বলি আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি ফাংশন, লেটস পুট ইট দিস ওয়ে। সো we have borrowed from management, we have borrowed from behavioral science, we are borrowing from psychology, we are borrowing from law. Industrial relations is a major part of human resources. So all put together, HR কিন্তু একটা মাল্টিডিসিপ্লিনারি ফাংশন, যেখানে আমাদের এই সব দিকে খেয়াল রাখতে হবে। এবং আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, যারা আমাদের HR এর প্রফেশনাল আছি, তারা দেখবো আমাদের কিন্তু সময়ের অধিকাংশই যায় কিন্তু ইনটু দি এরিনা যেখানে সাইকোলজির ডাইরেক্ট প্রভাব আমাদের ভিতরে আছে, লাইক পারফরমেন্স ম্যানেজমেন্ট, যেটা তুষার সাহেব খুব সুন্দর করে বলেছেন। ইউ সি, দিস ইজ ওয়ান অফ দি টুল থ্রু উইচ উই ক্যান মোটিভেট আওয়ার এমপ্লয়িজ। একটা অর্গানাইজেশনের পারফরমেন্স যখন আমরা বলি, সেই পারফরমেন্সটাকে প্রপারলি অ্যাসেস করা, মনিটর করা, রিওয়ার্ড করা ইজ পার্ট অফ দি মোটিভেশনাল প্রসেস। সাইকোলজি কিন্তু আমাদের প্রতি রন্ধ্রে রন্ধ্রে আছে, বাট পারহ্যাপস আমরা অনেক সময় কাজ করতে করতে ভুলেই যাই যে আমরা কিসের ভিতর কাজ করছি, কোন প্ল্যাটফর্মে কাজ করছি, কোন প্রেমিসে কাজ করছি। সেই জন্য I'm really pleased and I would like to thank you, Mr. Tushar and Enroute once again, যে এই যে এর কানেকশনটা, কানেক্টিভিটিটা আমাদের জেনারেল প্র্যাকটিশনার্সদের অ্যান্ড টু দি লার্জার অডিয়েন্সকে বোঝানো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি শুধু এখানে অ্যাড করতে চাই দ্যাট উই আর আ মাল্টিডিসিপ্লিনারি ফাংশন, বিশেষ করে যারা হিউম্যান রিসোর্সেস প্র্যাকটিশনার্স আছেন তাদের জন্য ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য ফাংশন। নাও হ্যাভিং সেড দ্যাট, যে কোশ্চেনটা আমাকে হাবিবা করলো একটু আগে, ইট ব্রিংস ইন এভরিথিং নাও। পারফরমেন্স ম্যানেজমেন্ট প্রসেস আমাদেরকে চিন্তা করতে হবে, যেটা হাবিব বলেছে, বিটুইন অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ সুইচ করেছে সবসময়। নাও আমি ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু দি থিওরিজ এন্ড হিস্ট্রি অফ পারফরমেন্স ম্যানেজমেন্ট, সেটা বলে আমি আপনাদেরকে বোর করতে চাই না, বাট আমি যে কথাটা কয়েকটা পয়েন্টস ইম্পর্টেন্ট, আমি একটা পয়েন্ট হাইলাইট করতে চাই। ফার্স্ট এন্ড ফরমোস্ট ইজ দ্যাট পারফরমেন্স ম্যানেজমেন্ট প্রসেস কম বেশি সব অর্গানাইজেশনই আছে। আপনি সেটা সরকারি প্রতিষ্ঠান বলেন, আপনি আমাদের ডক্টর কামাল চলে গেলেন, ওনার প্রতিষ্ঠান বলেন, হেলথ ইনস্টিটিউশন বলেন, ইউনিভার্সিটি বলেন, বিজনেস কমার্শিয়াল প্রতিষ্ঠান বলেন, সব জায়গায় কিন্তু পারফরমেন্স ম্যানেজমেন্ট প্রসেসটা আছে। এবং সেই সাথে আরেকটা কথা আছে, সেটা হলো দিস ইজ দি মোস্ট কি বলা যায়, the most important process of human resource management, যেটাকে আমরা বলি we love to hate। আমাদের সকলের সমস্যা আছে পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে। ইভেন ইন্টারন্যাশনাল স্টাডিজ দেখা গেছে, ডিলয়েটের একটা স্টাডি আছে, সেখানে দেখা গেছে only about
8% of the organization has agreed that performance management process is actually adding value to the organization's objectives of the business. Dangerous, only 8%. 75% of the managers যারা performance management করেন উনারা feel করেন this is not actually working well, and 67% of the employees উনারা feel করেন this is unfair, this does not in any way helps them to improve their performance. Now, where is the problem? The problem is not in the tool. The problem is whether I know how to use the tool. Now, I don't want to go into different types of performance management. ওটা বললো আপনার বোর্ড হয়ে যাবেন। নানা রকম এক্সপেরিমেন্টস হয়েছে ওভার দি ইয়ার্স। ইতিহাসের সেই গোড়া থেকে শুরু হয়েছে। আপনি সেই যদি শুরু করেন, আমেরিকা ওয়াজ অলওয়েজ ইন দ্য ফোরফ্রন্ট। আমাদের যখন র্যাঙ্কিং সিস্টেম, ফোর্স র্যাঙ্কিং সিস্টেম, গ্রেডিং সিস্টেম, এটসেট্রা নানা রকম পদ্ধতিতে আমরা পারফরমেন্স ম্যানেজ করার চেষ্টা করেছি। ইউ ওয়ন্ট বিলিভ, আমি যদি বলি আপনাদেরকে, আপনারা হেসেই দেবেন, ইভেন ইন দি olden days of pharaohs, যখন পিরামিড তৈরি করে সেই ফেরাওরা, ওদের পারফরমেন্স ম্যানেজমেন্টের একটা প্রসেস ছিল, সেটাকে ওরা বলতো ফ্রেনোলজি। মিনিং আপনার মাথার ভিতর কতগুলা বাম্পস আছে তার উপর ভিত্তি করে তারা পারফরমেন্স ম্যানেজ করতেছে এই লোকটা আমাদের রাজদরবারে কাজ করার জন্য যোগ্য। সি উইয়ার্ড ওয়েজ। সো ওর থেকে তো আমরা সরে এসেছি, ফোর্স র্যাঙ্কিং হয়েছে, গ্রেডিং হয়েছে, বাট সত্যিকার অর্থে যদি আধুনিক পারফরমেন্স ম্যানেজমেন্টের সূত্রপাত আমরা বলি, সেটা কিন্তু শুরু হয়েছে ফ্রম পিটার ড্রাকার। উনার যে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি পারফরমেন্স ম্যানেজমেন্টে অবজেক্টিভস এবং একটা অবজেক্টিভের সাথে ইন্ডিভিজুয়াল অবজেক্টিভসের সাথে বিজনেস অর্গানাইজেশনের একটা কানেক্টিভিটি তৈরি হয়। এখান থেকে কিন্তু আমাদের যাত্রা। এর মাঝখানে আমরা আমাদের সুইচ হয়েছে, কখনো পারফরমেন্স ম্যানেজমেন্টকে দেখা হয়েছে শুধু অ্যাজ এ টুল অফ অ্যাকাউন্টেবিলিটি। আমি কি করছি না করছি সেটা আমার জবাবদিহি করতে হবে, অ্যাজ ইফ আই এম নট এন এমপ্লয়ি, আমি এখানে শুধু আমাকে ধরার জন্য মানুষ বসে আছে। আবার সেখান থেকে সুইচ হয়েছে, না ঠিক আছে, এমপ্লয়িজরা তো আমাদের, যেটা এসছে মোর প্রমিনেন্টলি ডিউরিং দি হিউম্যান ক্যাপিটাল মুভমেন্ট, যে না, যারা আমাদের এখানে কাজ করছে তারা হিউম্যান রিসোর্সেস না, তারা হিউম্যান ক্যাপিটাল। এদের দিকে আমাদেরকে নজর দেওয়া উচিত, এদের দিকে এদের ডেভেলপ করা উচিত। সো ক্যাপিটালে যেমন ইনভেস্ট করতে হয়, ইকুইটি বাড়াতে হয়, তেমনি ভাবে আমাদের এমপ্লয়িজের ভিতর যদি আমরা তাদের ডেভেলপমেন্ট দিয়ে খেয়াল করি, তাহলে আমরা আমাদের রিটার্ন ভালো পাবো। সো এই দুটার ভিতরে কিন্তু সুইচ করেছি। এন্ড দেন দেয়ার ওয়াজ আ থার্ড ওয়ান, যেটাকে আমরা বলি হাইব্রিড প্রসেস। সেখানে বোথ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টকে কিন্তু তারা অ্যামালগামেট করতে চেষ্টা করেছে। দিস ইজ দি থিওরিটিক্যাল বেসিস অফ আপনার পারফরমেন্স ম্যানেজমেন্ট প্রসেস। কিন্তু পারফরমেন্স ম্যানেজমেন্ট প্রসেসের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, আমি গ্লোবাল এবং বাংলাদেশ কনটেক্সটে বলছি, যে আমরা যদি বাংলাদেশ কনটেক্সটে বলি, আমাদের দর্শক যারা আছেন তারা অনেকেই হয়তো উদ্গ্রীব হয়ে আছেন। দেখেন, বাংলাদেশে কিন্তু অ্যাজ এ হোল, আমি সব সেক্টরে কাজ করেছি, আমি লাস্ট 10 years আমি কনসালটেন্সি করছি। আফটার I was the head of human resources in British American Tobacco, Bangladesh, which was definitely one of, and still yet one of the most progressive organization in terms of performance management, আমি বলবো এখনো পর্যন্ত। There are many others, but this is one of them. Internationally তাই।